হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি আমাদের এইচএসসি 26-এর বায়োলজি সেকেন্ড পেপার সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়, মানে অধ্যায় 8। এই অধ্যায় 8-এর আজকে 5 নম্বর লেকচারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ইনশাল্লাহ আমরা আজকে সুন্দর করে আমাদের 4-এর বাকি অংশটা, অর্থাৎ মস্তিষ্কের বাকি অংশ, এবং একই সাথে আমাদের কর্টেক্স স্নায়ুর যে 8টা পড়াইছিলাম, বাকি 4টা বাকি ছিল, ওই 4টা সব মিলে আমরা এই কর্টেক্স স্নায়ু এবং মস্তিষ্ক, এই টপিকগুলো ইনশাল্লাহ আমরা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়ব চোখ। ওকে, তো তোমরা সবাই ভাইয়ের সাথে যুক্ত হও, এবং যুক্ত হয়ে তোমাদের ফ্রেন্ড যারা আছে আমাদের সাথে এই কোর্সে আছে ওদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, যেন সবাই ক্লাসে আসতে পারে। ওকে, তোমাদের সাথে আছি আমি, তোমাদের হামিম ভাইয়া। এবং তোমরা এখন যারা ক্লাস করছো, তোমরা কারা কারা 4টা পর্ব শেষ করতে পারছো তারা আমাকে একটু আগে একটু জানান দাও যে ভাই আমরা শেষ করতে পারছি। যেটা হয় কি, সবাই শুরু করে কিন্তু শেষ সবাই করতে পারে না। তো তোমরা শেষ অবধি যেতে পারবা সেই আশা ভরসা নিয়ে আসলে তোমাদের সাথে আমাদেরও পথ চলা। ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ। সো ইউ অল ক্যান হিয়ার মি রাইট নাও, অ্যান্ড হোপফুলি এভরিথিং ইজ আলহামদুলিল্লাহ ওয়েল। তুমি আমার বোর্ড দেখতে পাচ্ছ, ভাইয়াকে দেখতে পাচ্ছ, সব কিছু মিলে ইনশাল্লাহ ওকে আছে, রাইট? ইনশাল্লাহ। সো আমি ক্লাস শুরু করবো ভাইয়া কিছুক্ষণের মধ্যেই, তোমরা সবাই যুক্ত হও। তোমরা সবাই যত আর্লি যুক্ত হবা আমাদের ক্লাস নেওয়াটা তত বেশি ইজিয়ার হবে। তোমরা সবাই যত আর্লি যুক্ত হবা। ওকে, সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ ভাইয়া? ওকে, সবাই কমেন্টে আছে। রিয়া আছে, দিবা, হামিদা আল মাসুদি। ওকে, ঠিক আছে। সবাই শেষ করছো যারা, তাদেরকে ধন্যবাদ। যারা শেষ করনি সমস্যা নেই, ইনশাল্লাহ তোমরা শেষ করে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম। সেই আশাবাদ ব্যক্ত করে ক্লাস শুরু করি। হ্যাঁ, তা আমরা আজকে ইনশাল্লাহ শুরু করবো সমন্বয় নিয়ন্ত্রণের 5 নম্বর পার্ট। কর্টেক্স স্নায়ুর তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম গত ক্লাসে। কর্টেক্স স্নায়ু আছে 12 জোড়া, তাই না? এই 12 জোড়ার মধ্যে প্রথম 8 জোড়া আমি গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, এবং এই 8 জোড়া পড়াইছি। প্রত্যেকটার কাজ, প্রত্যেকটার ওই উৎপত্তি, প্রত্যেকটার শাখা থাকলে শাখা, সব কিছু। হ্যাঁ, এটা কি চেষ্টীয় নাকি মোটর নাকি সংবেদী নাকি মিশ্র, কোনটা কোন টাইপ, সেটা সব পড়াইছি। আজকে ইনশাল্লাহ আমরা এই চারটারই বাকি 4টা স্নায়ু শেষ করবো ইনশাল্লাহ। খুবই সহজ, খুবই অল্প। ওই 4টা শেষ করার পরে আমরা ইনশাল্লাহ চলে যাব আমাদের মস্তিষ্কের বাকি অংশটা। মস্তিষ্কে তোমাদেরকে ভাইয়া অগ্র মস্তিষ্ক পড়াইছিলাম, আজকে ইনশাল্লাহ মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক পড়াবো। আমাদের ইনশাল্লাহ এই পার্টটুকু শেষ হয়ে যাবে। আর ছোট্ট একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ইয়ে থাকবে, কি বলে, মেনিনজেসের, সরি সিএসএফ থাকবে। সিএসএফটা ইনশাল্লাহ পড়াই ফেলবো আজকে, ছোট অল্প পড়া। ইনশাল্লাহ কাজ শেষ। ওকে, আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া দেখেন, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ চোখ শুরু করবো। তবে চোখ শুরু করার আগে ইনশাল্লাহ আমাদের একটা পার্ট, ছোট পার্ট বাকি থাকবে। সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। হ্যাঁ, স্পাইনাল কর্ডের একটা অংশ থাকবে ইনশাল্লাহ। তো স্পাইনাল কর্ড হয়ে আমরা চোখ শুরু করব, অথবা এটা নির্ভর করছে আগামী ক্লাসের উপর ইনশাল্লাহ। হয়তো এমন হতে পারে চোখ পড়ানোর পরে আমি স্পাইনাল কর্ড পড়াইতে পারি। হ্যাঁ, কারণ একটু ভেরিয়েশন প্রয়োজন। দীর্ঘদিন মস্তিষ্ক পড়তে পড়তে আমাদের মস্তিষ্ক যেন উইক না হয়ে যায়, সেজন্য আমরা একটু ভেরিয়েশন এনে পড়বো। ফার্স্ট পেপার ক্লাস ইনশাল্লাহ হয় নাই হয়তো, বা তোমাদের সাজ্জাদ ভাইয়ের ক্লাস ছিল। সাজ্জাদ ভাই আসলে একটু বিভিন্ন ব্যস্ততায় ছিল, জীবনের ব্যস্ততায়, ওই বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো বা ভাইয়ের মিস গিয়েছে। ইনশাল্লাহ আশা করছি পরবর্তীতে এটা আর মিস হবে না ইনশাল্লাহ। তোমরা সবাই ভাইয়ের এখানে ক্লাস থেকে ফোকাস করো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা একদম কর্টেক্স স্নায়ুর 4টা সবাই বের করো। গত ক্লাস তো অলরেডি করছো তোমরা। কর্টেক্স স্নায়ুর 4টা বের করো।
সেই কর্টেক্স নার্ভ চার্টের গিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করি, কারণ আমরা কর্টেক্স নার্ভ 8টা পড়াইছিলাম, মনে আছে ভাই? আমি সিরিয়াল নামগুলো একটু বলি। অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, মনে আছে? দেখি সবাই একটু রিকল করার চেষ্টা করো। অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, মনে আছে? অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। ফেসিয়াল, ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি। ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল। ভেগা, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। ভেগা, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। ওকে, ইনশাল্লাহ সিরিয়ালটা মুখস্থ করতে হবে একদম সিরিয়ালি। হ্যাঁ, তোমাদেরকে ভাই হচ্ছে আমরা গত ক্লাসে 8 পর্যন্ত 8 নাম্বার পর্যন্ত পড়ছিলাম। আমরা ইনশাল্লাহ আজকে 9, 10, 11, 12 4টা পড়বো। আমি তোমাদের বলছিলাম এই চারটা এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চার্টগুলোর মধ্যে একটা। এই অধ্যায়ে এরকম চার্ট আছে 2টা, এটা একটা আছে, হরমোনের একটা চার্ট আছে। এই চার্টগুলো ভালো করে পড়লে ভিতরে ব্যাখ্যা পড়া লাগে না, বুঝছো? দেখবা প্রত্যেকটা টপিকে, সাপোজ কর্টেক্স নাও, এটা নিয়ে ভিতরে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তখন পড়া লাগবে না। আবার একই কথা হরমোনের জন্য হবে। আমরা যখন ইনশাল্লাহ হরমোনটা পড়ে ফেলবো, তখন দেখবা হরমোনের ভিতরে যে অনেক অনেক ব্যাখ্যা আমাদের না পড়লে হবে, কিছু কিছু ব্যাখ্যা পড়া লাগবে, যেমন থাইরয়েড, প্যারাথাইরয়েড, এগুলো অনেক কিছু বুঝার আছে। এর বাইরে ম্যাক্সিমাম ব্যাখ্যায় তোমার পড়া লাগবে না, চার্ট পড়লে ইনশাল্লাহ শেষ। ঠিক আছে? এখান থেকে মূলত পড়া আসে এমসিকিউ। তো এখান থেকে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা পড়ছি এমসিকিউর জন্য। তুমি বলতে পারো ভাই এত এমসিকিউ পড়ে কি লাভ? একটা এমসিকিউ বাদ দিলাম, কিন্তু এরকম করে তুমি কয়টা বাদ দিবা? আর এডমিশনে গিয়ে তুমি কেমনে বাদ দিবা? এগুলো এডমিশনে এই চার্ট, এই বক্সটা হচ্ছে, এই চার্টটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের, এই এডমিশনের মানে এই অধ্যায়ের জন্য এডমিশনের ইম্পর্টেন্স দিক থেকে 10 স্টার বা এর বেশি তুমি স্টার চিন্তা করো, 100 স্টার, যত স্টার চিন্তা করবা, এটা হচ্ছে সেই লেভেলের একটা চার্ট। সো এই চার্টটা তোমাকে আমি পড়াই দিচ্ছি, এই জন্য তুমি ইনশাল্লাহ এইচএসসি বলো, এডমিশন বলো, যে কোনো জায়গায় থাকবা। ঠিক আছে? তোমার বাসায় যদি পড়ার সময় নাও থাকে, ভাই আমার বাসায় পড়ার সময় নেই, আমি অনেক ব্যস্ত, ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে অনেক ব্যস্ত, কোনো প্যারা নাই, তুমি ক্লাসটা ইনশাল্লাহ দেখো, ক্লাসটা ঠিক মতো করো। যদি সুযোগ থাকে ক্লাসটা করার পরে একবার একটু চোখ বুলায় নাও, মুখস্থ করার দরকার নাই ভাই, বিশ্বাস করো পরীক্ষার আগে তুমি যদি এরপর এটা নিয়ে বসো, দেখবা আমার এই পড়াগুলো তোমার মাথার মধ্যে ভাসবে, অনেক ইজিয়ার হবে তখন। ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে দেখো ভাই, প্রথম দেখো লেখা আছে 9 নাম্বারটার নাম গ্লসোফেরিঞ্জিয়াল। তোমরা জানো বায়োলজিতে গ্লসো শব্দের অর্থ হলো জিহ্বা, মনে রাখবা। বায়োলজিতে গ্লসো মানে কি? বায়োলজিতে গ্লসো মানে হলো জিহ্বা, গ্লসো মানে হলো জিওভা বা জিহ্বা। তাহলে বায়োলজিতে গ্লসো মানে হলো জিহ্বা। তাহলে ভাই খেয়াল করে দেখো, গ্লসো মানে জিহ্বা, তার মানে এটা জিহ্বার সাথে সম্পর্ক সংশ্লিষ্ট আছে, জিহ্বার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, নেক্সট দেখো ফেরিঞ্জিয়াল। এই ফেরিঞ্জিয়াল ওয়ার্ডটা আসছে, এই ফেরিঞ্জিয়াল ওয়ার্ডটা আসছে ফেরিংস থেকে। ফেরিংস, এই যে ফেরিংস, আরে ফেরিঞ্জিয়াল ওয়ার্ডটা আসছে মূলত ফেরিংস থেকে। ফেরিংস, ফেরিঞ্জিয়াল ওয়ার্ডটা আসছে কোথেকে? ফেরিংস থেকে। ফেরিংস শব্দের অর্থ কি? ফেরিংস শব্দের অর্থ হলো গলবিল। দেখছনি কাজটা কি করতেছে সে? ফেরিংস শব্দের অর্থ কি? ফেরিংস শব্দের অর্থ হচ্ছে গলবিল। গলবিল। আমাদের ফেরিংস কোন দিকে আছে ভাইয়া? আমাদের এই শ্বাসনালী, আমরা নাক দিয়ে বাতাস গ্রহণ করি না, একদম পিছনের দিকে, পিছনের দিকে, একদম ভিতরের দিকে। মুখ দিয়ে আমরা যখন খাবার খাই একদম ভিতরের দিকে, মানে একদম এই ছিদ্রগুলো যে ভিতরে গিয়ে একটা জায়গার সাথে লাগছে, একটা পিছনে একটা অংশ আছে না, পিছনে একটা অংশের সাথে গিয়ে খাবারগুলো বাইরে লেগে মনে করো নিচের দিকে নামে, ওই পিছনের অংশটাকে বলা হয় ফেরিংস। যাই হোক, তোমরা শ্বসন অধ্যায় এটা তোমরা দেখেছো, ফেরিংস হচ্ছে আমাদের এই পিছনে একদম এই গলবিল, মানে অনেকটা গলার উপরের জায়গা অংশটা। ঠিক আছে? এইবার পিছনের দিকে অংশটা। আচ্ছা, তো গলবিল, তার মানে দেখো ভাই, এটা নামের মধ্যে জিহ্বা আছে, নামের মধ্যে গলবিল আছে, তাই না? নামের মধ্যে জিহ্বা আছে, নামের মধ্যে গলবিল আছে। তাহলে দুইটা জিনিস আছে, জিহ্বা আছে, গলবিল আছে। দেখো লেখা আছে জিহ্বা এবং গলবিল, তাহলে নামের মধ্যে যা লেখা আছে সেখানে এটা অবস্থান করে, জিহ্বা এবং গলবিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই দেখো তো, জিহ্বার মধ্যে যদি কোনো একটা স্নায়ু থাকে, এটার কাজ কি হবে? খুবই সিম্পল। জিহ্বার কাজ কি? আমরা জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, রাইট? স্বাদ গ্রহণ। নেক্সট জিওভা আছে, মানে সেই জিওভারকে তুমি নাড়াচাড়া করতে পারবা, তাহলে জিওভার সঞ্চালন। এই যে জিওভার সঞ্চালন, নাড়াচাড়া করাতে সহায়তা করে, কারণ জিওভার নাড়াচাড়া করা এটা হেল্প করবে। ঠিক আছে? নেক্সট গলবিলের সঞ্চালন। খেয়াল করো, গলবিলের সঞ্চালন, যেহেতু গলবিলের মধ্যে আছে, গলবিলের সঞ্চালন, এগুলো আর পড়ার দরকার নাই। তাহলে তুমি যদি এই স্নায়ুটার জাস্ট অর্থগুলো বুঝো, কোনটার মানে কি, জাস্ট অর্থগুলো যদি তুমি বুঝো, তাহলে তোমার এটা পড়ার দরকার নাই, জাস্ট অর্থ বুঝলে ইনশাল্লাহ হয়েছে।
তাহলে গ্লসো মানে জিব্বা, ফেরিঞ্জিয়াল মানে ফেরিংস, গলবিল। তাহলে জিব্বা এবং গলবিল দুই জায়গায় আছে, কি করে? জিব্বা এবং গলবিলের সঞ্চালন করে। ঠিক আছে ভাইজান, ইনশাল্লাহ। চলে আসেন আমরা সামনের দিকে দেখি। এবার আসি ভেগাস। এটা ভাই একটু 3 স্টার দিবা, 3 স্টার। কারণ কি? এটা আসলে বেসিক্যালি, এটা কেন 3 স্টার দিবা? কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি বিস্তৃত স্নায়ু, সবচেয়ে বেশি বিস্তৃত। মানে কি? এটার শাখা প্রশাখাগুলো অনেক অনেক জায়গায় আছে, এই জন্য এটাকে বলে সবচেয়ে বেশি বিস্তৃত স্নায়ু, সবচেয়ে বেশি বিস্তার লাভ করছে। এর কিছু অংশ দেখা যায় পাকস্থলীর মধ্যে একটা শাখা, লাংস ফুসফুসের মধ্যে শাখা, মানে এরকম বিভিন্ন জায়গায় শাখা। চলো আমরা একটু দেখি যে এটার শাখা কোথায় কোথায় আছে। দেখো লেখা আছে লেরিঞ্জিয়াল। লেরিঞ্জিয়াল শব্দের অর্থ হলো ষড়যন্ত্র। আমরা যে কথা বলি, স্বর তৈরি হয় ভোকাল কর্ডে, এই হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র মানে ষড়যন্ত্র মানে লেরিংস, সেখান থেকে আসছে লেরিঞ্জিয়াল। ওকে। কার্ডিয়াক শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ড, সবাই জানি আমরা। গেস্ট্রিক শব্দের মানে হলো পাকস্থলী। গেস্ট্রিক শব্দ মানে কি? পাকস্থলী। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড, লেরিংস মানে ষড়যন্ত্র। ওকে। আচ্ছা, গেস্ট্রিক আমরা জানি, গ্যাস্ট্রো দিয়ে যাই বোঝানো হয়, সবকিছু পাকস্থলীকে বোঝানো হয়। গেস্ট্রিক মানে পাকস্থলী। পালমোনারি। পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস। পালমোনারি দিয়ে কাকে বোঝানো হয়? পালমোনারি দিয়ে বোঝানো হয় ফুসফুসকে। পালমোনারি শব্দের অর্থ কি ভাইয়া? পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস। ওকে। আচ্ছা, ইনশাল্লাহ এই চ্যাপ্টার সর্বমোট ক্লাস হবে মনে হচ্ছে ইনশাল্লাহ 10টা, বা তোমার 4টা ক্লাসের আর 4টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ 10টা ক্লাস লাগবে ইনশাল্লাহ। আজকে 5টা ইনশাল্লাহ। আমরা চোখ পড়বো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, এরপরে কান পড়বো ইনশাল্লাহ, চোখ কান। হ্যাঁ, এরপর ইনশাল্লাহ আমরা হরমোন পড়বো। তো 5, 6, 7, 8টা বা 9টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে দেবে আশা করা যায়। হ্যাঁ, ওকে। তাহলে পালমোনারি শব্দ অর্থ হচ্ছে ফুসফুস। ভাই খেয়াল করে দেখো ইনশাল্লাহ, খুবই সুন্দর। এগুলো আসলে এই অধ্যায়টা আসলে অনেক বোঝার জিনিস, বুঝছো? এই অধ্যায় টাইম নিয়ে বুঝলে ভালো, তোমার জন্য ভালো। আমাদের কিন্তু চ্যাপ্টার বেশি বাকি নেই। এটার পর ইনশাল্লাহ আমরা মানব জীবনের ধারাবাহিকতা পড়াবো। তোমাদের কিন্তু জিন তত্ত্ব বিবর্তন পড়ানো হয়ে গেছে, রাইট? অনেক বড় একটা অধ্যায় শেষ। এরপর মানব জীবনের ধারাবাহিকতা আছে, আর কি আছে? আর তোমার প্রাণীর আচরণ আছে, মোস্ট প্রবাবলি, রাইট? সো তোমার চ্যাপ্টার খুব বেশি বাকি নেই। আচ্ছা, ইনশাল্লাহ, ভেরি গুড। চলে আসি আমরা একটু খেয়াল করে দেখো। এখন এগুলো দেখছো অনেক অনেক জায়গায় আছে, এই জন্য এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে ভেগাস একটা কালো পোলা। ভেগাস কালো পোলা, অর্থাৎ ভেগাস মানে ভেগাস, গতে গ্যাস্ট্রিক, এই যে গ্যাস্ট্রিক, গতে গ্যাস্ট্রিক, কতে কার্ডিয়াক, কতে কার্ডিয়াক, এই যে কার্ডিয়াক, লতে লেরিঞ্জিয়াল, এই যে লেরিঞ্জিয়াল, পোলা মানে পালমোনারি, শেষ। এই হচ্ছে ভেগাসের 4টা শাখা। ওকে। এবং দেখো পাকস্থলীর মধ্যে এই স্নায়ুটা আছে, এই জন্য এই ভেগাসটাকে বলা হয় ক্ষুধার্থ স্নায়ু। পাশে লিখে রাখো, ভেগাসের অপর নাম হচ্ছে, এখানে লিখে রাখো, ক্ষুধার্থ স্নায়ু। তার মানে পাকস্থলীর সংশ্লিষ্ট অনেক কাজ করে। হ্যাঁ, ক্ষুধার্থ স্নায়ু আমরা এটা পরিপাক অধ্যায় হয়তো পড়েছিলাম, শেষ। আর আগে আমাদের কাজ কোনোটারই পড়ার দরকার নাই। লেরিঞ্জিয়াল মানে যেহেতু ষড়যন্ত্র, তো ষড়যন্ত্রের কাজ করে, হৃৎপিণ্ডের কাজ করে, পাকস্থলীর কাজ করে, ফুসফুসের কাজ করে, শেষ। এগুলো ইনশাল্লাহ এখানেই শেষ। ওকে। চলে আসি আমরা এরপরটা 10 পরে 11 নাম্বার, স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল অ্যাক্সেসরি। ওকে, স্পাইনাল অ্যাক্সেসরি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ইনশাল্লাহ এটা কোথায় কোথায় থাকে। ভাই দেখো, স্পাইনাল অ্যাক্সেসরি, এটা আগে তুমি চিন্তা করো। আমাদের স্পাইনাল কর্ড, আমরা যখন বলি যে আমাদের মাথা, ব্রেনের নিচে স্পাইনাল কর্ড, আমরা স্পাইনাল কর্ড বললে কিন্তু আমরা নর্মালি ঘাড়ের এটাকে বুঝি, তাই না? যে ঘাড়ের এখানে স্পাইনাল কর্ড, আসলে কিন্তু স্পাইনাল কর্ড লম্বা হয়ে একদম নিচ পর্যন্ত নামছে, ভার্টিব্রা দিয়ে, মেরুদণ্ড দিয়ে লম্বা করে নামছে। কিন্তু আমরা কিন্তু স্পাইনাল কর্ড বলতে আমরা এই ঘাড়ের এই অংশটাকে বুঝি, তাই না? তুমি এটাই চিন্তা করো, স্পাইনাল অ্যাক্সেসরি। দেখো লিখা আছে স্পাইনাল অ্যাক্সেসরি, তার মানে মনে রাখবা ঘাড়ের এই অংশটা। তাহলে ঘাড়ের এই অংশটা, এই পিছনে এটা দিয়ে আমরা কি করি? মাথা এবং কাঁধ সঞ্চালন করি না? এই যে, তাহলে মাথা ও কাঁধের সঞ্চালন। ঠিক আছে, ইনশাল্লাহ। এরপর চলে দেখো লাস্টেরটা, একদম লাস্ট 12 নাম্বার, হাইপোগ্লোসাল। হাইপো মানে নিচে, গ্লোসা মানে কি? গ্লোসা মানে জিব্বা, এই যে গ্লোসা মানে কি? জিব্বা, জিওভা। তার মানে জিওভার নিচে থাকে। ঠিক আছে, আচ্ছা। সো ওকে, জিওভার নিচে আছে। এখন খেয়াল করে দেখো, হাইপোগ্লোসাল, গ্লোসা মানে জিব্বা, তাহলে জিওভার নিচে আছে। এখন তাহলে জিওভা যেটা আছে, জিওভার বিচলন করে, জিওভার নড়াচড়া করে, সহায়তা করে। এখন তুমি বলতে পারো, ভাইয়া জিওভায় যেহেতু আছে, এটা কি স্বাদ গ্রহণ করে না? উত্তর হচ্ছে না, স্বাদ গ্রহণ করে না। কেন স্বাদ গ্রহণ করে না? কারণ দেখো,
হাইপো মানে নিচে, গ্লসো মানে জিব্বা, তাহলে জিব্বার নিচে। আমরা কি জিব্বা স্বাদ গ্রহণ করি, আমরা কি উপর দিয়ে করি নিচে দিয়ে করি? আমার জিব্বা, আমার স্বাদ গ্রহণের যে কুড়িগুলো আছে, যে বার্ডগুলো আছে, এগুলো হচ্ছে জিব্বার উপরে, উপরের পৃষ্ঠে, তাই না, মানে ভেন্ট্রাল সার্ফেসে, এই যে উপরের পৃষ্ঠে আছে, নিচের দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি না, ঠিক আছে? তাহলে উপরের পৃষ্ঠ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, তাই এই জন্য উপরেরটা খেয়াল রাখবা, এই যে উপরের পৃষ্ঠ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। সো হাইপোগ্লোসাল, হাইপো মানে যেহেতু নিচে, এটা স্বাদ গ্রহণ নাই। তো এটা কেন বললাম, এমসিকিউতে অনেক সময় প্যাচ লাগাই দেয়। নিচের কোনটি স্বাদ গ্রহণে কাজ করে? হাইপোগ্লোসালও দেয়, গ্লসোফেরিঞ্জিয়ালও দেয়। উত্তর কোনটা হবে? স্বাদ গ্রহণে কাজ করে গ্লসোফেরিঞ্জিয়াল। কি হবে উত্তর? গ্লসোফেরিঞ্জিয়াল। ওকে, বুঝছো কিনা বলো? এই চারটা আমাদের আলহামদুলিল্লাহ শেষ। সবাই বলো ভাইয়া কি ক্লিয়ার কিনা? সবাই বলো ভাইয়াকে যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা। এই চারটা আমাদের আলহামদুলিল্লাহ শেষ। ভাইয়া যেটুকু পড়াইছি এতটুকু পড়লেই এনাফ, এর বাইরে কিছুই লাগবে না। কোনটা কোন ধরনের স্নায়ু এটা আমরা প্রথম দিয়ে পড়ে ফেলছি একদম সুন্দর করে। 1, 2, 8 হচ্ছে সংবেদী, 3, 4, 6, 11, 12 হচ্ছে চেষ্টীয়, বাকিগুলো হলো মিশ্র। মনে আছে তোমাদের? 1, 2, 8, 128 হচ্ছে সংবেদী, 3, 4, 6, 11, 12 হচ্ছে চেষ্টীয়, বাকিগুলা মিশ্র। যাদের শাখা আছে এরা ম্যাক্সিমামই মিশ্র হয়ে থাকে, যাদের এরকম শাখা টাকা আছে এরা মিশ্র হয়ে থাকে। বলছিলাম প্রথম দুইটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, পরের দুইটা মধ্য মস্তিষ্ক, বাকি সবকিছু পশ্চাৎ মস্তিষ্ক থেকে আসে। ইনশাল্লাহ দ্যাট ইজ এনাফ। ওকে, সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। জানালে ইনশাল্লাহ আমি এখন মস্তিষ্কের বাকি অংশটা আসবো, স্পেশালি মধ্য মস্তিষ্ক। ওকে ফাইন, সবাই ইনশাল্লাহ ক্লিয়ার। সবাই ক্লিয়ার থাকলে আমাদের আলহামদুলিল্লাহ এখন বিচলন কি? বিচলন মানে হচ্ছে নড়াচড়া, মুভমেন্ট। বিচলন মানে হচ্ছে নড়াচড়া, মুভমেন্ট। হ্যাঁ, এই যে জিব্বা নড়াচড়া করে, জিব্বার মুভমেন্ট হয়, এটাকে বলে বিচলন। বিচলন মানে মুভমেন্ট। ওকে ইনশাল্লাহ, চলো আমরা শুরু করি মধ্য মস্তিষ্ক। ওকে ফাইন ভাই, খেয়াল করে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাল্লাহ এখন ফার্স্ট আগে বইয়ের ছবিটা দেখবো। তুমি বলতে পারো ভাই বইয়ের ছবিটা কেন? বইয়ের ছবিটা দেখবো কারণ বই নাহলে তোমার একটু আইডিয়া হবে না। আগে বইয়ের ছবিটা দেখে এরপর আমরা পড়বো। মনে রাখবা মধ্য মস্তিষ্ক থেকে আমাদের মূলত পরীক্ষা আসবে এমসিকিউ। এর আগে জেনে নাও, মধ্য মস্তিষ্ক লাগবে আমাদের জাস্ট এমসিকিউ, এটা আমাদের নো সিকিউ, অনলি ফর এমসিকিউ। তাহলে আমরা পড়বো শুধুমাত্র এমসিকিউর জন্যই পড়বো। হ্যাঁ, বাড়তি ঝামেলা রাখার কোনো দরকার নাই, শুধু এমসিকিউর জন্যই পড়বো। চলো আমরা দেখি। দেখো ফার্স্টে তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম, এটা হচ্ছে সেরেব্রাম। ওকে, তোমরা জানো এটা। মনে আছে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে যুক্ত করে এই যে কালো রঙের অংশ, নাম কি? কর্পাস ক্যালোসাম। মনে আছে? মনে আছে ভাইয়া? দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কানেকশন করে কে? সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কর্পাস ক্যালোসাম। ইনশাল্লাহ পারবা, তাই না? ওকে, ইজি। এবার আমরা পড়ছিলাম থ্যালামাস, এই যে থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ওকে, হ্যাঁ। একজন প্রশ্ন করছিল মুস্টুর আনিকা যে থ্যালামাস হচ্ছে সেরেব্রাল মেডুলায় অবস্থিত, এটা গ্রে ম্যাটার দিয়ে কেন গঠিত? কারণ এটা অগ্র মস্তিষ্কের অংশ। এটা কিন্তু এমন না যে মেডুলাতে অবস্থিত মানে সব কিছু একদম মেডুলার ওই রুলস ফলো করবে, এরকম না। মস্তিষ্ক একটা বিশাল, মানে একটা কি বলে, ম্যাজিক্যাল একটা পার্ট। তুমি যখন মস্তিষ্ক নিয়ে মেডিকেলে বা ইনশাল্লাহ ইন ফিউচার ভালো করে পড়বা, দেখবা এখানে জায়গায় জায়গায় ব্যতিক্রম।
বুঝছো? এটা নর্মালি এরকম হওয়ার কথা। এর মাঝখানে এটা একটা পার্ট, অনেক পার্ট আছে বুঝছো, এই যে তোমার করেট নিউক্লিয়াস, গ্লোবাস পেলিডাস, রেড নিউক্লিয়াস, অনেক অনেক কিছু আছে। ওই প্রত্যেকটা স্ট্রাকচার ভিন্ন ভিন্ন, বুঝছো? যেমন কি ধরো মেডুলে থাকলে সব একজন একজন থাকার কথা, হোয়াইট ম্যাটার থাকার কথা, কিন্তু ওই যে রেড নিউক্লিয়াস নাম শুনে বুঝতে পারছে নিউক্লিয়াস, তাই না? তো এরকম আসলে অনেক 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 পার্থক্য আছে, ওই পার্থক্য আমরা যাচ্ছি না। আমরা অগ্র মস্তিষ্ক যেগুলো আছে এগুলো প্যাটার্ন ছিল মনে রাখবো, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, তাহলে ইনশাল্লাহ ইজি হবে। তাহলে ভাই দেখো, এটা হচ্ছে থ্যালামাস, থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস, এই হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এরপরে এটা হচ্ছে সেরেবেলাম, এটা কিন্তু অগ্র মস্তিষ্ক না, এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এই যে সেরেবেলাম, সেরেবেলামের নিচে হচ্ছে এইবার হচ্ছে পন্স, আর এই হচ্ছে মেডুলা, আসলে এই জায়গায় হচ্ছে মেডুলা। যাই হোক, সেরেবেলাম, পন্স, মেডুলা, এই তিনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটা? সেরেবেলাম, পন্স, মেডুলা। তুমি বলতে পারো ভাই অগ্র মস্তিষ্ক বললেন এত কিছু, পশ্চাৎ মস্তিষ্কতে হলে তিনটা, তাহলে মধ্য মস্তিষ্ক গেল কই? এই ভাই মাঝখানের এই পিচ্ছি জায়গাটাই হচ্ছে মধ্য মস্তিষ্ক, মাঝখানের এই পিচ্ছি জায়গাটাই হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটা জায়গাটা ছোট, এর ভিতরে জিনিসপত্র কম, কাজও একটু ইজি, ঠিক আছে? আমরা কিভাবে মনে রাখবো ভাই, খেয়াল করে দেখো। আমরা একটা ছবি দেখি, খেয়াল করো। এই যে এবার ছবিটা ভালো করে তাকাও। এই যে ভাই ইনশাল্লাহ এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার এখানে মধ্য মস্তিষ্ক বুঝাইছে। যদি আসলে এখানে তোমার আরো সুন্দর করে এরা এলাবোরেট করতে পারতো, বেসিক্যালি তোমার এই পার্টটা, এই পার্টটাকে মূলত মধ্য মস্তিষ্কে বোঝানো হয়েছে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ এত বিয়েতে যাবো না, আমরা একটু মধ্য মস্তিষ্ক থেকে জাস্ট নামগুলোকে পড়বো, যে মধ্য মস্তিষ্কের নামগুলো এখন মনে রাখবা ভাই। এটা যেহেতু আমাদের এমসিকিউর জন্য, এটা মনে রাখবা যে এই নামগুলো একটু কঠিন কঠিন নাম হয়। মধ্য মস্তিষ্কের যে পার্টগুলো আছে এগুলো একটু কঠিন কঠিন নাম, এটা একটু মনে রাখবে। প্রথম কথা, যে মধ্য মস্তিষ্কের যে পার্টগুলো আছে, যে অংশগুলো আছে, এগুলোর নামগুলো একটু কঠিন কঠিন। যেমন 1 নাম্বার কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, এটা পড়তে গেলে দাঁত ভেঙে যায়। কর্পোরা কোয়াড্রেজেমিনা, কর্পোরা কোয়াড্রেজেমিনা, এটা পড়তে গেলেই দাঁত ভেঙে যায়। তো একটু মনে রাখতা ইজি, যে কঠিন যেগুলো আছে আমি এভাবে মনে রাখতাম, যেগুলো কঠিন আছে এরা সবাই মধ্য মস্তিষ্কের পার্ট, একটু কঠিন যারাই আছে সবাই মধ্য মস্তিষ্কের অংশ। নাম্বার 2 হচ্ছে দেখো সেরেব্রাল প্যাডাঙ্কল, নাম্বার 2 হচ্ছে সেরেব্রাল প্যাডাঙ্কল। তাহলে নাম্বার 2 কি বললাম? সেরেব্রাল প্যাডাঙ্কল। নামটা শুনে মনে কি প্যাডাঙ্কল ম্যাডাঙ্কল, মানে নামটা শুনতেই কঠিন। নর্মাল সেরেব্রাম ইজি, সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজি, প্যাডাঙ্কল ম্যাডাঙ্কল এগুলো শুনতে একটু কঠিন লাগে। নাম্বার 3 সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে আমরা এগুলো কি পড়বো? জাস্ট নাম পড়বো, আমাদের নামগুলা জাস্ট এমসিকিউতে আসতে যেন আমি বলতে পারি এটা মধ্য মস্তিষ্কের অংশ, দেখে যেন চিনতে পারি, যেন নামগুলা পড়বো, অনলি নেম, ঠিক আছে? এর প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তুমি ইনশাল্লাহ ইন ফিউচার মেডিকেলে গেলে পড়বা, এখন দরকার নাই। এখন আমরা এই সেরেব্রাল অ্যাকুইডাক্টটা একটু পড়তে হবে, কারণ এটা একটু বইয়ের মধ্যে লিখছে, তো বইয়ে আছে মানে একটু পড়তে হবে, আর বাকিগুলো আমাদের তেমন একটা লাগবে না। ওকে, তাহলে আমরা জানলেই হবে যে মধ্য মস্তিষ্কের যে নামগুলো বললাম, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল প্যাডাঙ্কল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এইটা আমরা একটু পড়বো। তো এখানে আসলে আমি তোমাকে অনেকবার অনেক ভালো করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা অনেকগুলো ছবি ভাই তোমাদেরকে দিছি। এখানে আসলে কি মধ্য মস্তিষ্কের কাজ লিখছে না, তো বেসিক্যালি এই হচ্ছে মধ্য মস্তিষ্কের পার্টটা আর কি, বুঝছো? একটু গ্রিন কালার করে দেওয়া আছে, ভেরি গুড। তো কাজ মনে রাখবা ভাই, এই যে তুমি আমাকে আমার লাইভ ক্লাসটা এখন করতেছো, তুমি এখন আমার ভিডিওটা দেখতেছো, তোমার মধ্য মস্তিষ্ক এখন খুব অ্যাক্টিভ। তুমি যে আমাকে দেখতেছো এবং আমাকে আমার কথা শুনতেছো, এই দুইটা পারপাস কন্ট্রোল করে মধ্য মস্তিষ্ক। তো তোমার এই যে আমার ক্লাসটাতে তুমি এখন প্রেজেন্ট আছো, আমাকে ভালো মতো শুনতে পারতেছো, আমাকে ভালো মতো শুনতে পারতেছো, ইনশাল্লাহ এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের একটা পার্ট। তো খেয়াল করে দেখো, আমি যে বলি যে মধ্য মস্তিষ্কের কাজ কি, একটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারছো, তুমি আমাকে আমার ক্লাস দেখতেছো মানে দর্শন করতেছো, ক্লাস দেখা, আর হলো শ্রবণ, শুনতে পারা। এই দর্শন এবং শ্রবণ এই দুইটা ভাইটাল কাজ কন্ট্রোল করে মধ্য মস্তিষ্ক। তো আমার কাজ ইনশাল্লাহ শেষ। দর্শন এবং শ্রবণ এই দুইটা ভাইটাল কাজকে কন্ট্রোল করে, উত্তর হচ্ছে মধ্য মস্তিষ্ক। দর্শন এবং শ্রবণ এই দুইটা ভাইটাল কাজকে কন্ট্রোল করে, উত্তর হচ্ছে মধ্য মস্তিষ্ক। এই যে আমার ক্লাসটা করতেছ, হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল করে মধ্য মস্তিষ্ক। আরেকটা বাদ পড়ছে ট্যাকটাম, লিখে রাখো 4 নাম্বার দিয়ে, ট্যাকটাম, এটাও মধ্য মস্তিষ্কের অংশ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, পৃষ্ঠের অংশটাকে বলে ট্যাকটাম। তোমরা ইন ফিউচার পড়বা, বিভিন্ন পৃষ্ঠের অংশগুলো যেগুলো থাকে, ম্যাক্সিমাম ঘাস ফড়িং হোক বা যে কোনো প্রাণীর হোক, ম্যাক্সিমাম পৃষ্ঠের অংশগুলো এরকম ট দিয়ে শুরু হয়, টারগাম, ট্যাকটাম। ওকে, তো এটা পৃষ্ঠীয় অংশটা আর কি, কোনো মানে জরুরি না। তারপর ইনশাল্লাহ আমাদের ওই বললাম না, একটা আইডিয়া থাকলে ভালো যে নিচের কোনটা মধ্য মস্তিষ্কের অংশ না, ওইটার জন্য। আচ্ছা, তাহলে আমরা কাজ বলছি ভাইয়া, কি বলছি? মেইন কাজ কি? দুইটা মেইন ফাংশন, একটা হচ্ছে দর্শন, একটা শ্রবণ। তুমি যে আমার ক্লাসটা এখন করছো, এই জিনিসটা পুরোটা কন্ট্রোল করে কে?
এই পুরো জিনিসটা কন্ট্রোল করে যে ভারসাম্য সমন্বয় ঘটানো এবং প্রতিবেদন সৃষ্টি করা, তাই না? তো এই যে তুমি আমার ক্লাসটা দেখতেছো এবং শুনতেছো, শুনে তোমার মধ্যে যে একটা সমন্বয় হচ্ছে যে ভাই আচ্ছা এটাতে এটা এটা এইভাবে করতে হবে, এবং তুমি তার বিনিময়ে একটা প্রতিবেদন তৈরি করছো, তাই না? সমন্বয় এবং প্রতিবেদন সৃষ্টি করছো। আচ্ছা আমি তাহলে খাতার মধ্যে লিখি, বা আমি মাথার মধ্যে আচ্ছা এটা এটা বলে, এই যে তুমি একটা প্রসেসিং করতেছো, এই জিনিসটা কন্ট্রোল করে মধ্য মস্তিষ্ক। তাহলে দর্শন এবং শ্রবণের মধ্যে সমন্বয় এবং প্রতিবেদন তৈরি করা, এই কাজটা করা হচ্ছে মধ্য মস্তিষ্ক। আরেকটা কাজ আছে খুবই বাচ্চা কাজ, অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কানেকশন, খুবই সিম্পল, নামই মধ্য মস্তিষ্ক। কি করবে, অগ্র এবং পশ্চাতের মধ্যে কানেকশন করবে, তাই না? ইনশাআল্লাহ সহজ। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি, এখানে আমরা কিছু কয়েকটা ছবি ভাই এখানে দিচ্ছি। এই ছবিগুলো হচ্ছে তোমাদের বইয়ে একটা ছবি আছে, এটা ভালো বোঝা যাই হোক, আমরা একটু ছবি একটু দেখি। ভাই দেখো এখানে মূলত ছবিগুলোতে দেখানো হয়েছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে কি, মস্তিষ্কের মধ্যে কিছু খালি গহ্বর আছে, কিছু প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠগুলোকে বলে ভেন্ট্রিকল। তাহলে মস্তিষ্কের মধ্যে কিছু প্রকোষ্ঠ আছে, কি আছে? মস্তিষ্কের মধ্যে কিছু প্রকোষ্ঠ আছে, এগুলোকে প্রকোষ্ঠ বা খালি জায়গা আছে, স্পেস আছে, এগুলোকে বলে ভেন্ট্রিকল। কিছু প্রকোষ্ঠ করে এরকম খোপের মতো আছে, এই খোপগুলোকে বলে ভেন্ট্রিকল। হ্যাঁ, এই ভেন্ট্রিকলটা মধ্য মস্তিষ্কের পার্ট। খেয়াল করে দেখো ভাই, আমরা ভেন্ট্রিকলের মানে সেরেব্রাল অ্যাকুইডাক্ট বলছিলাম না, এটা আমি তোমাকে এখন দেখাবো। এই ভেন্ট্রিকলের সাথে মধ্য মস্তিষ্কের কি কানেকশন আছে দেখো, তুমি অলরেডি দেখতে পাচ্ছ। ভাই দেখো এখানে এটা একটা মানে পাশাপাশি দুইটা আছে, বুঝছো? এরকম পাশাপাশি দুইটা, এই বরাবর নিচের দিকে দুইটা আছে, এদেরকে বলে পার্শ্বীয় ভেন্ট্রিকল। কি বলে? পার্শ্বীয় ভেন্ট্রিকল। এই যে এখানে একটা, এখানে একটা, আমি একটু কালার দিয়ে যদি মার্ক করে দিই, এটা একটা, এটা একটা, এই দুইটাকে বলে পার্শ্বীয় ভেন্ট্রিকল। ল্যাটারালের বাংলা হলো পার্শ্বীয়। ওকে, এই যে তাহলে ডাইনে একটা বামে একটা প্রকোষ্ঠ, নাম হলো পার্শ্বীয় ভেন্ট্রিকল। এদের সাথে এই যে ভেন্ট্রিকলটার নাম হলো থার্ড বা তৃতীয় ভেন্ট্রিকল। তাহলে দেখো পার্শ্বীয় ভেন্ট্রিকল কয়টা? দুইটা, তাই না? এক দুই, এই যে দেখো এখানে একটা, এখানে একটা, দুইটা। তো দুইটা তো চলে গেছে, এটা হচ্ছে 3 নাম্বারটা, তৃতীয় ভেন্ট্রিকল। আর এরপরে নিচের দিকে নামলে এখানে আরেকটা খোপ, আরেকটা প্রকোষ্ঠ, এটাকে বলে চতুর্থ ভেন্ট্রিকল। কি বলে? চতুর্থ ভেন্ট্রিকল। বুঝে গেছে? তাহলে ভাই কি বললাম, প্রথম উপরে দুইটা পার্শ্বীয় ভেন্ট্রিকল, পার্শ্বীয় ভেন্ট্রিকলের পাশে তৃতীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকলের পরে বললাম চতুর্থ ভেন্ট্রিকল। বুঝে গেছে ভাইজান? ওকে, ইনশাল্লাহ। খেয়াল করে দেখো ভাইয়া, এই যে পার্শ্বীয় ভেন্ট্রিকল গুলা, এখানে একটা ছিদ্র দিয়ে কানেকশন আছে, এই যে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে কানেকশন আছে। এই ছিদ্রটার নাম আছে, ছিদ্রটার নাম হলো, এই ছিদ্রটার নাম হলো ফোরামেন বা ছিদ্র অফ মুনরো। ছিদ্রটার নাম হলো ফোরামেন অফ মুনরো। ফোরামেন অফ বা অফ মুনরো। ফোরামেন অফ মুনরো। ছিদ্রটার নাম হচ্ছে ফোরামেন অফ মুনরো। ওকে, আর তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকল, এই যে কানেকশনটা তাদের মাঝখানে একটা নালী দিয়ে কানেকশন আছে না, এই নালীটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই নালীটাকেই বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। অ্যাকোয়াস মানে হচ্ছে লিকুইড টাইপ, অ্যাকোয়াস তোমরা জানো জলীয় দ্রবণ, ডাক্ট মানে হচ্ছে নালী, নালী দিয়ে হচ্ছে জলীয় দ্রবণ আসলে হয়, একটা কানেকশন আছে, এটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে এই ছবিটার দিকে তাকাও ভাইয়া, এই উপরে এই 1 নাম্বার 2 নাম্বার পাশাপাশি আছে, এই দুইটাকে বলে কি বলে? পার্শ্বীয় ভেন্ট্রিকল। বলতে পারে ভাইয়া এটা সিকিউ আসবে না এমসিকিউ? ভাইয়া ছবি দেখাচ্ছেন কেন? ওই জন্য ভালো মনে থাকে, ছবি দেখলেও তো ছবি দেখাই এমসিকিউ মুক্ত করাচ্ছি, এর চেয়ে বেটার আর কি হইতে পারে? তাহলে পাশাপাশি দুইটা আছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। ওকে ভাইয়া, বুঝলাম। ভেন্ট্রিকল পাশাপাশি দুইটা আছে, পার্শ্বীয় ভেন্ট্রিকল বুঝলাম। 3 নাম্বার আছে একটা। ওকে, 3 নাম্বার কেন ভাই? 2 নাম্বার কেন না? ভাই উপরে দুইটা, তো 2 নাম্বার বাদ, 1 2 শেষ। তাহলে 3 নাম্বার ভেন্ট্রিকল, এর 4 নাম্বার প্রকোষ্ঠ, 4 নাম্বার ভেন্ট্রিকল। এই প্রথম দুইটা ছিদ্র দিয়ে কানেকশন থাকে, এই ছিদ্রটার নাম হলো ছিদ্রটার নাম হলো ফোরামেন অফ মুনরো। ফোরামেন অফ মুনরো। আর 3 সাথে 4 যে কানেকশন থাকে এটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ওকে, নালী, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। পারবেন তো ইনশাল্লাহ? সব ভাইকে বলেন ইনশাল্লাহ পারবেন কিনা। পারবেন ইনশাল্লাহ। তো এতটুকু বলতে পারলে আলহামদুলিল্লাহ এনাফ। চলো আমরা একটু দেখি, আমরা মধ্যমস্তিষ্ক লাগবে না, এই যে দেখো মধ্যমস্তিষ্কের কাজ সুন্দর করে এখানে বইয়ের অংশটাই নিয়ে আছে, যে অগ্র এবং পশ্চাতের মধ্যে কানেকশন, এটা পারি আমরা। এই যে এটা আমরা ভালো করে পড়ছি, এটা বেশি ইম্পর্টেন্ট। দর্শন এবং শ্রবণের মধ্যে সমন্বয় এবং প্রতিবেদন তৈরি করা, এই যে দর্শন এবং শ্রবণ। অর্থাৎ তুমি যে ক্লাসটা করতেছো, লাইভ ক্লাস, বা তুমি যে এই যে আমাকে দেখতেছো এবং আমার কথা শুনতেছো, এই কানেকশনটাই করে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে ইনশাল্লাহ। আর তোমাদের এই অধ্যায়ে আমরা চোখ নিয়ে পড়বো, চোখ। এই অধ্যায়ে আমরা কান নিয়ে পড়বো, চোখ এবং কান বিস্তারিত আলোচনা করা আছে এই অধ্যায়ে।
চোখ একটা বিশাল বড় টপিক, কান একটা বিশাল ছোট টপিক। তো এই চোখ এবং কান এই দুইটা কিন্তু দেখো, চোখ দিয়ে দর্শন, কান দিয়ে শ্রবণ। তাহলে এই অধ্যায়ে যে দুটো টপিক আলোচনা করা হয়েছে এই দুইটা কানেকশনই করে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, অনেকটা এভাবেও ইনশাল্লাহ মনে রাখা যায়। তারপর ক্লাস দিয়েই আসলে পারফেক্টলি আর ভালো মনে রাখা যায়। চলে আসি ভাই আমরা পশ্চাৎ মস্তিষ্ক, খুবই ইম্পর্টেন্ট পশ্চাৎ মস্তিষ্ক। চলে আসি, হ্যাঁ খেয়াল করো। তাহলে পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন, আমরা যদি কোনো একটা ছবি দেখাই, এই যে দেখো, এটা ছিল আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার, তাই না? তার নিচে এটা হচ্ছে সেরেবেলাম। কি এটা? সেরেবেলাম। তো যাই হোক, পশ্চাৎ মস্তিষ্ক আমি তোমাদেরকে আগেই দেখে আসছিলাম ছবি। এই যে দেখো, এই হচ্ছে সেরেবেলাম, দেখছো? এই হচ্ছে সেরেবেলাম। এটাও দুইটা খণ্ড আছে, এটাও দুইটা খণ্ড। এই যে ঠিক অনেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের মতোই, দেখছো? এই একটা খণ্ড, আবার ওই পাশে আরেকটা খণ্ড, কাটলে দুইটা টুকরা আর কি। সো এটা একটা সেরেবেলাম, এই হচ্ছে পন্স, পন্স, এই হচ্ছে মেডুলা। এই তিনটা মিলে হলো পশ্চাৎ মস্তিষ্ক, খুবই ইজি। তাহলে সেরেবেলাম এই পাশে দেখছো, এই যে এরকম ছড়ানো ফুলের মতন একটা, এটা হচ্ছে পন্স, একটু গোল গোল টাইপ, একটু আর একটু চ্যাপ্টার, একটু গোল, একটু উঁচা, মেডুলা। ওকে, তাহলে পন্স, মেডুলা, সেরেবেলাম, এই তিনটা নিয়ে হলো পশ্চাৎ মস্তিষ্ক। তো এর মাধ্যমে আমাদের মস্তিষ্ক আলহামদুলিল্লাহ শেষ। এই যে এখান থেকে মস্তিষ্ক শেষ। তো বলতে পারো ভাইয়া তাহলে নিচে কি? নিচে হচ্ছে সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড শুরু হয়। এই যে এখান থেকে স্পাইনাল কর্ড শুরু হয়ে একদম লাস্ট পর্যন্ত, একদম নিচ পর্যন্ত চলে যায়। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই নিচ থেকে শুরু হয় কি? নিচ থেকে শুরু হয় স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, শুরু হয়ে একদম লাস্ট পর্যন্ত চলে যায়। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা একটু দেখি ইনশাল্লাহ। সেরেবেলাম বুঝছি? তাহলে দেখো আমি পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো বলি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। যে পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে 1 নম্বরে সেরেবেলাম। এটা অনেকের ভুল হয় কি, অনেকে সেরেব্রাম চিন্তা করে, না ভাই, সেরেবেলাম। সেরেব্রাম আমরা কোথায় পড়ছি? অগ্র মস্তিষ্কের বেলায়, মনে আছে? সেরেব্রাম আমরা কোথায় পড়েছিলাম? অগ্র মস্তিষ্কের বেলায়। ওকে ফাইন, ভেরি গুড, সেরেবেলাম পড়েছিলাম অগ্র মস্তিষ্কের বেলায়। নেক্সট চলে আসি, নাম্বার 2 হচ্ছে পন্স, নাম্বার 3 হচ্ছে মেডুলা। এই হচ্ছে তিনটা অংশ। ঠিক আছে, সেরেবেলাম, পন্স, মেডুলা। কোন তিনটা অংশ বলছি ভাইয়া? সেরেবেলাম, পন্স, মেডুলা, এই তিনটা অংশ মিলে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। সেরেবেলাম, পন্স, মেডুলা। এখন এখান থেকে ভাই সিকিউ আসতে পারে? উত্তর হচ্ছে আসতে পারে। কি আসতে পারে? সিকিউতে বেসিক্যালি এদের কাজ, মানে ধরো পরীক্ষা হলে কোনো একটা কারণে, পরীক্ষার হলে কোনো একটা মস্তিষ্কের একটা অংশ বললো, ছবি দিল একটা, দিয়ে বললো যে পশ্চাৎ মস্তিষ্ক, একটা মার্ক করে দিল, দিয়ে তোমাকে বললো এটা গঠন বর্ণনা করতে, বা এই পশ্চাৎ মস্তিষ্ক এটাকে বর্ণনা করতে বললো। তখন পশ্চাৎ মস্তিষ্ক বর্ণনা করতে বললে তোমাকে পশ্চাৎ মস্তিষ্কের যে তিনটা অংশ, এই তিনটা অংশ প্রত্যেকটা কিছু না কিছু লাইন লিখতে হবে, তাই না? যে সেরেবেলাম বলে সেরেবেলামের দুই একটা লাইন লিখবা, পন্সের দুই একটা লাইন লিখবা, মেডুলার দুই একটা লাইন লিখবা। তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এগুলোর কাজগুলো যখন তুমি ভালো করে পারবা, তখন এমসিকিউ সিকিউ সবই শেষ, বুঝছো? তো এই জন্য এগুলোর কাজগুলো ভালো করে ফোকাস করতে হয়। তুমি দেখো মস্তিষ্কের যেই অংশ আমি পড়াইছি, প্রত্যেকটা জিনিসের কাজ পড়াইছি, কারণ মস্তিষ্ক টপিক থেকে আসলে কম্পারেটিভলি সিকিউ একটু কম আসে। এখানে মূলত কাজগুলো থেকে এমসিকিউ আসে এডমিশন টেস্টে। আর সিকিউ এইচএসসিতে আসতেও পারে, বাট নট ভেরি হাই চান্স। আসলে তো আসতেই পারে, বাট কাজগুলো থেকে কনফার্ম তুমি এমসিকিউ পাবাই। এবং এখানে এই তিনটার মধ্যে একটা কাজ থেকে তুমি কনফার্ম এমসিকিউ পাবে, এটা হচ্ছে সেরেবেলাম। 3 স্টার দিয়ে রাখো। এইটার কাজ থেকে প্রশ্ন ম্যাক্সিমাম সময়ে এই যাবৎ বিভিন্ন এইচএসসি বলো, এডমিশন বলো, এমসিকিউতে আসছে। ওকে, 3 স্টার দিয়ে রাখো, সেরেবেলামের কাজ। এটা মোটামুটি কনফার্ম যে তুমি ইনশাল্লাহ পাবা। ওকে, ইনশাল্লাহ। ওকে, তাহলে ভাইয়া আমরা ইনশাল্লাহ এখন আমরা শুরু করি সেরেবেলাম দিয়ে। সো এটা হচ্ছে সেই সেরেবেলাম। দেখো সেরেব্রামের নিচে আছে, সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে আছে সেরেবেলাম, এবং এই সেরেবেলামের খণ্ড হচ্ছে দুইটা। নর্মাল, জাস্ট নর্মালি আমরা যেটা সেরেব্রামের বেলা পড়ছিলাম সেম টু সেম, এটা দুইটা খণ্ড আছে, এবং ওই একই রকম মস্তিষ্কের ওই সেরেব্রাল হেমিস্ফিয়ারের মতো একই রকম। একই রকম বলতে এটারও বাইরে থাকে গ্রে ম্যাটার, এটারও বাইরে থাকে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। ওকে, ভিতরে থাকে হোয়াইট ম্যাটার। আরে ডিস্টার্ব করছে।
ওকে, তাহলে দুইটা খণ্ড আছে ইনশাল্লাহ। আমি বুঝতে পারছি বাইরে হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরে হচ্ছে কি হোয়াইট ম্যাটার। ওকে, এটা যেন ভুল না হয় ইনশাল্লাহ। বাইরে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। এটা ওই আমাদের নর্মাল সেরেব্রাল হেমিস্ফিয়ারের মতোই, নর্মাল সেরেব্রাল হেমিস্ফিয়ারের মতো। আচ্ছা দেখি তোমাদের এতক্ষণ যে পড়াইলাম, যেটা প্রশ্ন করি, দেখি তোমাদের কি অবস্থা। যারা আসো ক্লাস আমাকে উত্তর দাও ইনশাল্লাহ। ভাইকে বলো যে দেখি পারো কিনা। আমাকে বলো, কাঁধের সঞ্চালন, কাঁধের সঞ্চালনে সহায়তা করে কোন স্নায়ু? কাঁধের সঞ্চালনে সহায়তা করে কোন স্নায়ু? কাঁধের সঞ্চালনে সহায়তা করে কোন স্নায়ু? দেখি বলতে পারো কিনা। পড়াইছি, মাথা বাদ দিয়ে দিচ্ছি আর কি, যাক সমস্যা নেই। কাঁধের সঞ্চালনে কাজ করে কোন স্নায়ু? পারছো দেখি, নাকি হাফ প্যান্ট? কাঁধের সঞ্চালনে কাজ করে কোন স্নায়ু? ভাই এই চ্যাপ্টারটা যে কঠিন, কিন্তু ইনশাল্লাহ তুমি যদি আমার এই ক্লাসগুলো রেগুলার করো, বইয়ের সাথে একদম মিলায় 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 পড়তে পারবে, অনেক ইজি। কিন্তু যদি এই চ্যাপ্টারটা তুমি আটকায় রাখো, ফেলে রাখো, তখন তুমি দেখবা ঠিকই পরবর্তীতে আর এটা পড়া হচ্ছে না, আটকে গেছো। ওকে, ইনশাল্লাহ বলেন যে কাঁধের সঞ্চালনে সহায়তা করে কোন স্নায়ু? যারা যারা উত্তর দিছ স্পাইনাল অ্যাক্সেসরি, যারা উত্তর দিছে স্পাইনাল অ্যাক্সেসরি, উত্তর দিছে কে? উত্তর দিছে লিওন এবং রিয়া। বাকিটা কি হাফ প্যান্ট? বাকিটা হাফ প্যান্ট। লিওন এবং রিয়া দুজনের উত্তরই সঠিক। স্পাইনাল অ্যাক্সেসরি বানানো একটু ভুল হয়েছে দুজনেরই, সমস্যা নাই। তোমরা যে পেরেছো আলহামদুলিল্লাহ, তোমাদের প্রতি আমি অনেক খুশি। বাকি যারা হাফ প্যান্ট তারা একসময় ইনশাল্লাহ ফুল প্যান্ট হবে, এই আশা ব্যক্ত করছি। আচ্ছা ওকে ফাইন, চলে আসি আমরা নেক্সট। একটু পরে আবার প্রশ্ন করবো। সেরেবেলামের ওজন হচ্ছে নর্মালি 150 গ্রাম হয়ে থাকে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। তো এটা দুইটা খণ্ড আছে, ভেরি গুড ভাইয়া। তাই দুইটা খণ্ড যেহেতু আছে, ধরেন দুইটা খণ্ড আছে, এই দুইটা খণ্ড কি অবশ্যই কিছু না কিছু দিয়ে কানেক্টেড আছে, একটা যোজক দিয়ে, একটা যোজক বা কানেক্টর দিয়ে কানেক্টেড আছে, জোড়া লাগানো আছে। এটাকে বলে ভার্মিস। তো দুইটা খণ্ড যে লাগানো আছে, যুক্ত করা আছে, এটাকে বলা হয় ভার্মিস। দুইটা খণ্ড যুক্ত করা আছে, এটা কি বলে? ভার্মিস দিয়ে। দুইটা খণ্ড কি দিয়ে যুক্ত করা আছে? উত্তর হচ্ছে ভাইয়া ভার্মিস দিয়ে দুইটা খণ্ড যুক্ত করা আছে। হ্যাঁ, ভার্মিস। সেরেবেলামের যে দুইটা খণ্ড, ধরো এই পাশে একটা, এই পাশে একটা, এই দুইটা খণ্ড ডানে বামে দুইটা খণ্ড আছে না, এই দুইটা খণ্ড কি দিয়ে যুক্ত আছে? ভার্মিস দিয়ে। ওকে, তো মনে রাখবা এই সেরেবেলাম তোমার বডির এমন একটা পার্ট। শিফাত উত্তর করছে, ভেরি গুড। মনে রাখবা সেরেবেলাম তোমার বডির এমন একটা পার্ট, এমন একটা পার্ট তোমার বডির ঐচ্ছিক পেশির যাবতীয় কাজকর্ম সে কন্ট্রোল করে। তাই তুমি যে হাঁটতেছো, পেশি, একটা পেশি টান আছে না, তুমি হাত কন্ট্রোল করছো, ঐচ্ছিক পেশি কন্ট্রোল করছো। এই ঐচ্ছিক পেশির যাবতীয় বিষয়াদি সব কিছু কন্ট্রোল করে সেরেবেলাম। এটা মনে রাখবে ইনশাল্লাহ। ঐচ্ছিক পেশির যাবতীয় যা আছে সবকিছু কে কন্ট্রোল করে? সেরেবেলাম। চলো আমরা একটু দেখি। আরে এই যে, তো সেরেবেলামের কাজগুলো একটু সবাই খেয়াল করো। আমরা এটা একটা সুন্দর একটা ছন্দ দিয়ে পড়বো। ভাই বলতে পারো ভাই ছন্দ কেন? ছন্দ লাগে না, আমি এমনি মনে রাখতে পারি। আমি জানি তুমি এমনি মনে রাখতে পারো, কিন্তু ওই যে আমি এডমিশনের জন্য দিয়ে রাখতেছি, তোমরা এগুলো লিখে রাখবা। যদি ইনশাল্লাহ এডমিশনের সময় পড়ার সময় পাও পড়বা, এখন না পড়লে নেই। হ্যাঁ, ইনশাল্লাহ লিখে রাখবা সবাই, তাহলে বইটা মার্ক করে একদম পারফেক্ট থাকবে। তখন তোমাকে অন্য জায়গায় ঘুরতে হবে না, ইনশাল্লাহ সব পাই দেবা এখানে। এবং তোমার যদি ফ্রি টাইম থাকে তুমি এটা মুখস্থ করে ফেলবা, দেখবা একদম এখান থেকে কমন আসছে এইচএসসির এমসিকিউতেও। ওকে, এডমিশনের এমসিকিউ যার পড়া হয়ে যায় তার আসলে এইচএসসির এমসিকিউ কিছু বাকি থাকে না। ওকে, তাহলে আমরা এটা মনে রাখবো যে সারা বেলায় চলাফেরা করে, সারা বেলায় চলাফেরা করে পেশিতে টান পড়ে দেহের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তাহলে সারা বেলায় চলাফেরা করে পেশিতে টান পড়ে দেহের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ খেয়াল রাখবা, সারা বেলায় চলাফেরা করে, কি বললাম ভাইয়া? সারা বেলায় চলাফেরা করে পেশিতে টান পড়ে দেহের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা সারা বেলা চলাফেরা করতে করতে আমাদের এখন পেশিতে টান পড়ে এখন বডির ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ওকে, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া, সারা বেলা বলতে বুঝাইছি সেরেবেলাম। তাহলে আমরা কার কাজ পড়ছি? আমরা বেসিক্যালি সেরেবেলামের কাজ পড়ছি। তাহলে সারা বেলায় বলতে কি বুঝাইছি? সেরেবেলাম। চলাফেরা, তাহলে চলাফেরা নিয়ন্ত্রণ করে। পেশির টান নিয়ন্ত্রণ করে।
দেহের ভারসাম্য, তাহলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। শেষ, কাজ শেষ। তাহলে ভাই দেখো আমরা একটু মিলাই। এই যে দেখো সেরেবেলাম, ওকে, চলাফেরা, এই যে ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। বুঝলো না? ইচ্ছার অধীনে যত কিছু আছে সবকিছুই কন্ট্রোল করে সেরেবেলাম। এটাই মজার জিনিস। ইচ্ছার অধীনে যত কিছু আছে সবকিছুই কন্ট্রোল করে সেরেবেলাম। ওকে, আচ্ছা, পেশি টান, এই যে পেশি টান, পেশি টান নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দেহের ভারসাম্য, এই যে দেহের ভারসাম্য, এই যে দেহের ভারসাম্য। ওকে, এই যে চলাফেরা, এই যে চলাফেরা, আবার চলাফেরা, এই যে। তাহলে তুমি ইনশাল্লাহ এগুলো পড়লে তোমার একদম ইজি। ওকে, ক্লিয়ার তো? ইনশাল্লাহ পারবা। তাহলে ভাই চলাফেরা মানে তোমার ঐচ্ছিক যা আছে, তুমি চলবা, এটা তো তোমার ইচ্ছার বাইরে হবে না, তাই না? যে ইচ্ছা তোমার, তুমি যদি চলতে না চাও, হাত পা ছেড়ে দাও, তোমার কেউ ঠেললা মানে হাঁটাতে পারবে না। তুমি যদি ইচ্ছা করে নিজের প্ল্যান করো আমি হাঁটবো, তাহলে হাঁটা পসিবল, রাইট? তোমার ঐচ্ছিক যত কাজকর্ম আছে এই সব কিছু কন্ট্রোল করে সেরেবেলাম। আজকের পর থেকে আর বইল না, ঠিক আছে? আজকের পর থেকে আর বইল না। অঞ্জন ক্লাস পিছিয়ে নেওয়ার সুযোগ নেই, কারণ ভাইয়া ফোন থেকে নিচ্ছি যে, এই জন্য ক্লাস লাইভের মধ্যে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই আর কি। সমস্যা নেই, ক্লাসটা শেষ হওয়ার পর ইনশাল্লাহ করো, ঠিক আছে? আচ্ছা ফাইন, ওকে, ইনশাল্লাহ চলে আসি ভাই সামনের দিকে। আমরা এখন যাই, চলে আসি পন্স। আমরা এখন পড়বো হচ্ছে পন্স। এই যে দেখো পন্স, এই হচ্ছে সেই পন্স, এই হচ্ছে পন্স, আর এটা হচ্ছে মেডুলা, তাই না? আর এটা হচ্ছে পন্স। তাহলে সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গটা, পন্স, মেডুলা অবলঙ্গটা, এই তিনটা মিলিয়ে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গটা, এই তিনটা মিলিয়ে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তো আমরা একটা করে আগাচ্ছি। এখন আমরা আসছি পন্সে। পন্স থেকে আমাদের মূলত কাজ পড়া লাগবে। ভাই একটা জিনিস তোমাকে একটু আমি বলে দিই, একটা জিনিস আগে বলি, সেটা হচ্ছে মনে রাখবা, পন্স হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা জায়গা যে এখানে এসে নিচ থেকে যতগুলো স্নায়ু আসে মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডে যে স্নায়ুগুলো যাবে, এরা সবাই এদিক দিয়ে এসে এরা ক্রস করে ঘুরে যায়, বুঝছো? ডান দিক দিয়ে এসে এসে পন্সে আসে, এসে পরে ক্রস করে বামে চলে যায়। আবার বামের গুলো আসে 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 পন্সে এসে ক্রস খেয়ে এরা ডানে চলে যায়। তার মানে পন্সে এসে এরা মূলত ক্রস খায়, ক্রস করে চলে যায়, ঠিক আছে? এই জন্য ভাইয়া মস্তিষ্কের বাম অংশ আমাদের শরীরের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, উল্টা। ডান অংশ বাম অংশকে নিয়ন্ত্রণ করে, বাম অংশ ডান অংশকে নিয়ন্ত্রণ করে, উল্টা হয়। কারণ কি? পন্সে গিয়ে এটা ক্রস করে। ক্লিয়ার? তাহলে ইনশাল্লাহ তোমার শর্টকাট মনে রাখার জন্য বলে দিলাম, ক্রস করে, ক্রস করে, এবং এটা দিয়ে মূলত উল্টা। এই জন্যই আমাদের ব্রেন উল্টা, অর্থাৎ মস্তিষ্কের ডান অংশ, মস্তিষ্কের ডান অংশ দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের ডান অংশ দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে, দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। ইনশাল্লাহ বুঝছো? আর মস্তিষ্কের বাম অংশ উল্টা, দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, উল্টা। হ্যাঁ, দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। শেষ, ইনশাল্লাহ ডান। ওকে, ইনশাল্লাহ পারবো। তাহলে ক্রস করে, পন্সের বেলা উল্টো হবে, পন্সের বেলা উল্টো হবে। হ্যাঁ, এবং বুঝছো তো, এই ক্রস করে বলেই, উল্টো হয় বলেই কন্ট্রোলটা উল্টে গেছে। মস্তিষ্কের ডান অংশ বাম অংশকে, আর মস্তিষ্কের বাম অংশ দেহের ডান অংশকে ইনশাল্লাহ পারবো সবাই কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ফাইন। ওকে, চলো আমরা তাহলে পন্সের কাজটা পড়ে ফেলি দুমদাম, এনার সমস্যা করার দরকার নাই। চলো দেখি। ভাই খেয়াল করে দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট পন্সের কাজ, খেয়াল করো ভাই, খেয়াল করো। আচ্ছা ইনশাল্লাহ দেখো, সবাই ভালো করে মনোযোগ দাও। ফার্স্টে দেখো লেখা আছে পন্স, তাই না? আমরা কাজ পড়বো পন্সের কাজ। পন্সের প্রথম অক্ষরটা কি? প, তাই না? প দিয়ে মনে রাখবা প্রতিবর্তী কেন্দ্র বা রিফ্লেক্স সেন্টার। এই যে প্রতিবর্ত কেন্দ্র বা রিফ্লেক্স সেন্টার, এই যে প দিয়ে মনে রাখবা প্রতিবর্ত কেন্দ্র। এই যে হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ,
হয়ে গেছে ইনশাল্লাহ। প্রতিবর্ত কেন্দ্র, এই প দিয়ে মনে রাখবা, প দিয়ে প্রতিবর্ত কেন্দ্র। এই যে তাহলে পন্সের প্রথম কাজ হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র, রিফ্লেক্স সেন্টার। তুমি বলতে পারো ভাইয়া রিফ্লেক্স সেন্টার মানে কি? ধরো তোমাকে মশা কামড় দিল, বা তোমার হাতের মধ্যে সুই ফুটছে। অনেক সময় হয় না যে আমাদের যখন রিফ্লেক্স, মানে আমাদের রিফ্লেক্স একটা কাজ হয়ে গেছে, আমি বুঝি নাই, খেয়াল করি নাই, হাত চলে ফেললাম, বা এটা যদিও এটা স্পাইনাল কর্ড দিয়ে কন্ট্রোল হয়, এটা পন্স দিয়ে কন্ট্রোল হতে পারে। বা যে কোনো রিফ্লেক্স, ধরো তোমার মনে করো তোমার একটু হাতে গরম লাগছে, হাত চলে ফেলছো, বা তোমার মনে করো ভালো লাগতেছে না, হুট করে একটা থাপ্পড় মারছে কাউরে, এরকমটা মানে মজার জন্য বলতেছি। রিফ্লেক্স টাইপের যা যা আছে, হ্যাঁ, বডির রিফ্লেক্স যা যা আছে। তোমার তুমি দেখলে যে গাড়ি আসতেছে, তুমি কিন্তু প্ল্যান করো না, আচ্ছা গাড়ি আসতেছে আমি বামে একটু সরে যাই, এই প্ল্যান না, অটোমেটিক্যালি গাড়ির সামনে চলে আসছে, বামে চলে যাও, তাই না? একটা গরু মানে ধাক্কা দিতে আসছে, তুমি দেখবা যে গরু ধাক্কা আসছে, তুমি এমন আছে গরু আসছে, আমি কি সরে যাব, আমি কি ডান দিকে যাব না বাম দিকে যাব, প্ল্যান করি একটু, এবার বাস্তবায়ন করি, এরকম কিছু না। তুমি রিফ্লেক্সে তুমি দেখবা হুট করেই গরু আসছে, এবার তুমি ধমকে সরে গেছো। এই যে রিফ্লেক্সে যে অ্যাক্টিভিটিগুলো হয়, এগুলো হচ্ছে রিফ্লেক্স। এগুলো হচ্ছে রিফ্লেক্স, মানে যেটা আসলে অবচেতন মনে আনকনসিয়াসলি তুমি করে বসো, তোমার অটোমেটিক ইনস্টিংক্টে চলে আসে রিফ্লেক্সে। তো এই রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে পন্স। আচ্ছা নেক্সট দেখো, স দিয়ে মনে রাখবা শ্বসন কেন্দ্র। স দিয়ে মনে রাখবা শ্বসন কেন্দ্র। আসলে ভাইয়া শ্বসন কেন্দ্রটা একটু তোমরা অধ্যায় 5-এর মধ্যে পড়েছো, দুইটা জায়গায় থাকে, পন্স এবং মেডুলা, দুইটাকে ব্যালেন্স করে হয়। একটা শ্বসন কেন্দ্র হিসেবে কাজ করে, একটা শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে। তো যাক, ওগুলো আমি এখন তোমার এখানে পার্থক্য যাচ্ছি না, এটা মূলত শ্বসন অধ্যায়ের পার্ট। ওখানে পন্স এবং মেডুলা মিলে এটাকে ব্যালেন্স করে। ওই যে স্নায়বিক নিয়ন্ত্রণ আছে না শ্বসনের, ওই অংশে ইনশাল্লাহ এটা আছে। ওকে, ঠিক আছে, ফাইন। একটা হচ্ছে বললাম প্রতিবর্ত কেন্দ্র, আর একটা হচ্ছে শ্বসন কেন্দ্র। খেয়াল করে দেখো, এই যে প্রতিবর্ত কেন্দ্র, আর একটা হচ্ছে শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে। এটা তো আমি আগেই বলেছি, স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ, তাই না? ওর ভিতর দিয়ে যায়, যদিও যাওয়ার সময় ক্রস খায় যায়, উল্টে যায়, যাই হোক যায় তো ওর ভিতর দিয়ে, তাই না? সঞ্চালন পথ হিসেবে কাজ করে। বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে। ওকে, ওই যে তো এখান দিয়ে তো আলটিমেটলি ব্রেনে যাবে, তাই না? পন্স হয়েই তো ব্রেনে যায়। সো পন্সই আসলে যেই ব্রেনের যে অংশে যেটাকে পাঠানো দরকার, ওই অনুযায়ী সে পাঠায়। ধরো একটা উদ্দীপনা আসছে পন্সে, পন্স দেখে বুঝলো আচ্ছা এটা তো হচ্ছে দেখার উদ্দীপনা, ওটাকে সে জায়গা মতো পাঠায়। আরেকটা সে কানে শোনানো, এটা ওই জায়গা মতো পাঠায়। মানে এরকম একটা সে একটা বার্তা বাহক হিসেবে কাজ করে, অনেকটা ডাক বাক্সের মতো। চিঠি আসছে, জায়গা মতো পরবর্তী কুরিয়ার সার্ভিস জায়গা মতো গিয়ে পৌঁছাই দেয়, ঠিক আছে? অনেক কাইন্ড অফ সেরকম। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ পন্স শেষ। পন্সের মূলত পরীক্ষায় এই দুটোই কাজ বেশি আসে, এটা তুমি দেখতে পারো। ডাক বাক্স বা তুমি অলরেডি বুঝে গেছো, কুরিয়ার সার্ভিসের কথা যেহেতু বলছি, তোমার একটা আইডিয়া হয়ে গেছে ইনশাল্লাহ। সো এটাই আলটিমেটলি তুমি ইনশাল্লাহ এখান থেকে আর ভুল করতেছো না। ওকে, চলে আসি আমরা পশ্চাৎ মস্তিষ্কের যে লাস্ট পার্টটা আছে, এটাতে, এটার নাম হচ্ছে মেডুলা অবলঙ্গটা। আচ্ছা, এটা যাওয়ার আগে আমি তোমাকে দুইটা প্রশ্ন করি, দেখি বলো। দুইটা প্রশ্ন করবো এখন, দুইটা প্রশ্ন উত্তর করবা। 1 নাম্বার, যে ভাইয়া আমাকে বলুন, আমাদের ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? কে বলতে পারবা? ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? বলেন দেখি কে পারবেন। ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? ফাহমিদা ভেরি গুড, উত্তর হচ্ছে সেরেবেলাম। ভেরি গুড লিওন, ভেরি গুড। এই যে রেগুলার পুরাই ক্লাস থাকে। শিফাত, রিয়া, এই যে নামগুলো খুঁজতেছিলাম। আনিকা ভেরি গুড, জয়েন দ্য পার্টি। জয়নাবা ভেরি গুড, সেরেবেলাম। এই যে ভালো। নাজমুন নাহার, এই যে তোমাদের দেখছো, তোমরা যে আজকে উত্তর না করতা, তোমাদেরকে আমি বুঝতাম তোমরা কি ক্লাসে আসো আদৌ? তোমরা উত্তর করছো বলে আই গট টু নো। ঠিক আছে ইনশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ইনশাল্লাহ চলে আসি আমরা এখন মেডুলা অবলঙ্গটাতে। আমরা আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সেরেবেলামের ওজন কত? পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন কত? এটা একটু বলতে পারো কিনা দেখি, মনে আছে কিনা। পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন কত? দেখি ইনশাল্লাহ মনে আছে কিনা আর কি। পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন কত? পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন কত? 150 গ্রাম। ভেরি গুড। এই যে
এই যে আগে মানুষগুলি ভেরি একটিভ, ভেরি গুড, থ্যাংক ইউ। তো 150 গ্রাম, ভালো পারছো ইনশাল্লাহ। চলে আসি ভাই এখন মেরুল অবলঙ্গটা। এই হচ্ছে সেই মেরুল অবলঙ্গটা, এই হচ্ছে সেই মেরুল অবলঙ্গটা। এই মেরুল অবলঙ্গটা খুবই ভাইটাল আমাদের এই পার্টের পরেই, এই মেরুল অবলঙ্গটার পরেই হচ্ছে স্পাইনাল কর্ড। এই মেরুল অবলঙ্গটার পরেই হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের বাংলা কি? আরে স্পাইনাল কর্ডের বাংলা কি বলো? স্পাইনাল কর্ডের বাংলা কি? সরি, স্পাইনাল কর্ডের বাংলা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, ওকে। আচ্ছা, তো এই মেডুলা অবলঙ্গটা দেখতে আসলে কেমন? এটা দেখতে হচ্ছে বেসিক্যালি এরকম একটু উঁচা, এরকম পিরামিডের মতো দেখতে। তো এটা দেখতে হচ্ছে একটা পিরামিড আকৃতির, না কিছু লাগবে না। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনেক কিছু আমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো ভুলেও পড়তে দেয় না, এগুলো পড়ার কোনো দরকার নাই, জীবনও খাতায় লিখবা না এগুলা। আর এমসিকিউ এগুলো ইনশাল্লাহ ভুলেও আসবে না, সো এগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পড়ার দরকার নাই। তো মেরুলা অবলঙ্গটা হচ্ছে পিরামিড আকৃতি। আমি যা যা পড়াইতেছি ভাই এই অধ্যায় থেকে, ইনশাল্লাহ তোমার আর কিছু লাগবে না, বুঝছো? তুমি খেলে আমারগুলো ফলো করো ইনশাল্লাহ। অনেক পড়েছি কিন্তু, আমি কম পড়ে না কিন্তু, এখানে কিন্তু আমি যা যা পড়াইতেছি বলতে পারো ভাইয়া আপনি তো দেখি প্রত্যেক টপিক থেকে 2-3টা করে লাইন লেখেন, কি পড়েন আপনি? বিশ্বাস করো ভাই, এই 2-3টা লাইনে অনেক, এইটাই পারে না কেউ। এবং সব পুরো অধ্যায় শেষ করার পরে এই অধ্যায় অনেক বড়, তো এই 2-3টা লাইন করতে করতেই তো অধ্যায়টা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে না? ওকে, তাহলে মেরুল অবলঙ্গটা ভাই দেখো, মেরুল অবলঙ্গটা বললেই আমরা একটা ওয়ার্ড মনে রাখবো, এটা কাজ মনে রাখার টেকনিক আছে একটা, মেডুলা। ওকে, দেখো মেরুল অবলঙ্গটা কাজ, মেডুলা, মতে মেডুলা, মতে মদ, এই যে মদ, তাহলে এটা মদ দিয়ে মনে রাখতে পারো। মদ টদ খায় না মানুষ, যারা মদ টদ খায় ওদের যে সকল বৈশিষ্ট্য হয় এগুলা দিয়ে তুমি মনে রাখতে পারো। কিভাবে দেখো, ধরো কেউ একজন মদ খাইছে, মদ খেলে কি হয়? মদ খেলে যা যায় কি, হুট করে কেউ একজন মদ খাইছে, রাস্তার মধ্যে মদ টদ খেয়ে মনে করো লাহলাই করতেছে, উল্টাপাল্টা উল্টাপাল্টা হৃদস্পন্দন, শ্বসন, মানে সে দেখা মদ খাওয়ার পরে তার মানে উল্টাপাল্টা হৃদস্পন্দন বাড়ছে, এখন সে লাফালাফি করতেছে, জোরে শ্বাস নিচ্ছে। মদ খেলে যা হয়, রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে মনে করো, যা পাইতেছে তাই গলদকরণ, যা রাস্তা যা পাইছে তাই খাইতেছে, হুশ নাই তো, বুঝো নাই? হুশ নাই, যা পাইতেছে তাই খাইতেছে, গলদকরণ, খেলে কাটতেছে, খাইতেছে কাটতেছে, মানে বমি করতেছে, এরকম এই যে রক্তবাহিকা সংকোচন, লালাকরণ, মুখ দিয়ে লালা পড়তেছে, খবর নাই, বমি মানে মদ খাইছে তো কোনো হুশ নাই। এবার দেখো বমন, সেখানে সেখানে বমি করা শুরু করছে, আরে রাস্তা বসে আছে মলমূত্র ত্যাগ করা শুরু করে দিছে, হুশ নাই। রক্তচাপ কন্ট্রোলের বাইরে, হুশ নাই। পৌষ্টিক নালী পেরিস্টালসিস, মানে এটা আসলে তোমার এই দুইটা আসলে একটু আলাদা করে মনে রাখতে হবে, এটা মধ্যে মনে রাখা যাবে না, এগুলো আসলে নর্মাল ইনশাল্লাহ খুবই ভালো জিনিস। সো এগুলো নর্মালি আসলে আমি তোমাকে এই দুইটা এভাবে মনে রাখতে হবে, পৌষ্টিক নালী পেরিস্টালসিস এবং রক্তচাপ। আমাদের রক্তচাপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রক্তচাপ নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্গটা। তাও তুমি মনে রাখতে পারো এই মদ যেহেতু খাইছে এটা পৌষ্টিক নালীতে ঢুকবে, হ্যাঁ, এবং একসময় সেটা আস্তে আস্তে রক্তের মধ্যে মিশে যাবে, ঠিক আছে? রক্তচাপ বলো না যে মদ খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, রক্ত দূষিত হয়ে যায়, ঠিক আছে? এই যে রক্তচাপ সংশ্লিষ্ট পৌষ্টিক নালীতে যাবে, গিয়ে ওখানে সংকোচন প্রসারণ করবে। ওকে, তাহলে এভাবে মনে রাখতে পারে, মনে রাখার জন্য, এটা কিন্তু জাস্ট তোমাকে বললাম ভাইয়া মনে রাখার জন্য, হ্যাঁ, এটা আমাকে যিনি পড়াইছিল আমাকে মনে রাখার জন্য পড়াইছিল, ইনশাল্লাহ হয়ে গেছে। সুষুম্না কাণ্ডের সাথে কানেকশন তৈরি করে আমি দেখছি, এরপরে সুষুম্না কাণ্ড, তাই না? মেডুলা অবলঙ্গটার পরেই তো সুষুম্না কাণ্ড, রাইট? মেডুলা অবলঙ্গটার পরেই সুষুম্না কাণ্ড, তো সুষুম্না কাণ্ডের সাথে কানেকশন করবে, খুবই সিম্পল। কিছু কর্টেক্স নার্ভ উচ্চস্থল হিসেবে কাজ করে, এটা একটু ভালো ইম্পর্টেন্ট খেয়াল রাখবা ভাই। দেখো মেরুল অবলঙ্গটা লিখতে কয়টা অক্ষর আছে খেয়াল করে মিলে দেখো তো, কয়টা অক্ষর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তা আমরা দেখতে পেলাম মেরুল অবলঙ্গটা লিখতে 9টা অক্ষর আছে, 9টা বর্ণ আছে। তো 9টা দিয়ে মনে রাখবা 9, 10, 11, 12, এই চারটা, এই 9, 10, 11, 12 এই কর্টেক্স স্নায়ুগুলার উৎপত্তি স্থল হিসেবে কাজ করে। এই যে তুমি যেন ভুলে না যাও সেই জিনিসটা বলে দিলাম, এই 9 দিয়ে মনে রাখবা শুরু, 9, 10, 11, 12, ওকে? 9 দিয়ে শুরু, কিভাবে মনে রাখবা? 9টা অক্ষর আছে, 9 লেটার, 9টা অক্ষর আছে, 9টা অক্ষর দিয়ে আমরা মনে রাখছি, ঠিক আছে ভাইয়া? তো যারা ক্লাস করবে না তারা এগুলো মনে রাখতে পারবে না। তোমাকে ভাইয়া কিন্তু আলহামদুলিল্লাহ মস্তিষ্কের প্রত্যেকটা অংশের কাজ পড়াই ফেলছি ইনশাল্লাহ। তুমি যদি পড়ো, ভাইয়া যে সিস্টেম দিছি তুমি ইনশাল্লাহ পড়ো, তুমি ইনশাল্লাহ এখান থেকে আটকাবা না ভাই, অনেক সহজ করে বুঝাই দিছি, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, এই যে মস্তিষ্কের ভেন্ট্রিকলগুলো দিকে একটু তাকাও, এই যদি স্লাইডটা আগে হইলে ভালো ছিল। দেখো ভাইয়া, দেখো এই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকল, এই প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকল। এই হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল, তৃতীয়, এটা একটু অন্য কালার দিয়ে দেখাই, খেয়াল করো, এই প্রথম দ্বিতীয় ভেন্ট্রিকল, দুটো ভেন্ট্রিকল, হ্যাঁ, পার্শ্বীয় ভেন্ট্রিকল পাশাপাশি আছে না, এই জন্য বলে পার্শ্বীয় ভেন্ট্রিকল। এই হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল, ওকে, আর এই হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল, ওকে ফাইন। এখন দেখো এই যে ছিদ্র, এখানে ছিদ্র আছে না, একটা ছিদ্র আছে না, এই ছিদ্রটাকে বলে ফোরামেন অফ মুনরো, ফোরামেন অফ মুনরো।
আর 3 নাম্বার এবং 4 নাম্বার মধ্যে এই যে নালীটা আছে কানেকশন, এটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। কি বলে এটাকে? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। নালীটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই 3 এবং 4 এর নালীটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। বুঝছো ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ ভাই? ওকে, তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার নালীটাকে বলা হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে পার্শ্বীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল, চতুর্থ ভেন্ট্রিকল, ফোরামেন অফ মুনরো। এই হচ্ছে হিসাব নিকাশ। ইনশাল্লাহ সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানান। ক্লিয়ার হইলে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওকে ইনশাল্লাহ, ভেরি গুড। তাহলে আলহামদুলিল্লাহ সবাই পারবা ইনশাল্লাহ, মাহব্বত। চলে আসি আমরা সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। ভাই আমাদের মস্তিষ্ক মনে রাখবা, আমাদের মস্তিষ্ক এই সেরেব্রাস, আমাদের মস্তিষ্ক বা ব্রেনের এখানে সিএসএফ থাকে। সিএসএফ পূর্ণরূপ হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এক ধরনের তরল। এই তরলের মধ্যে আমাদের মস্তিষ্কটা ভাসে। প্রশ্ন হচ্ছে ভাই এরা থাকলে সুবিধা কি হয়? সুবিধা হলো এই সিএসএফ আছে বলেই মস্তিষ্কের যে ওজনটা কমে, মস্তিষ্ক যদি কোনো জায়গায় যদি ভাসে, পানিতে ভাসে, এটা ওয়েট কমে যাচ্ছে, তো এটা ভাসায় বা ওয়েটটা কমাই দেয়। এই সিএসএফ আছে বলেই আমাদের মস্তিষ্কের ওজনটা আমাদের কম অনুভূত হয়। আমাদের মস্তিষ্ক আল্লাহর মতো কম না, প্রায় 1.5 কেজি কাছাকাছি, কিন্তু তুমি যখন হাঁটাচলা করো বেশি একটা অনুভব হয় না। কারণ কি? এই সিএসএফ আছে বলেই সে ওজনটা কমাই দেয়। তো দেখা গেছে ইউজুয়ালি এটা 1500 গ্রামটাকে কমায় 50 গ্রাম মতো করে ফেলে, মানে ওজনটাকে তখন 50 গ্রাম বলে মনে হয়। তো এই জন্য সিএসএফটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। এখন ভাই এটা আসলে সিক্রেশন করে কে, এটা তৈরি করে কে? এটা হচ্ছে বেসিক্যালি তোমার সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে, সেরেব্রাল হেমিস্ফিয়ারের পৃষ্ঠভাগ থেকে তৈরি হয়। সেরেব্রাল হেমিস্ফিয়ারের পৃষ্ঠভাগ থেকে তৈরি হয়। এর পাশাপাশি মেনিনজেস, এই যে মস্তিষ্কের যে আবরণী আছে না মেনিনজেস, এই মেনিনজেস এর পাশাপাশি সিএসএফ তৈরি করে। একটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের পৃষ্ঠভাগ থেকে তৈরি হয় এবং এর পাশাপাশি মেনিনজেস এই সিএসএফটা তৈরি করে। ওকে, তাহলে একটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটা কি বললাম, একটা হচ্ছে মেনিনজেস, তারা এটা তৈরি করে। তো বেসিক্যালি এটা একটু খাটধর্মী হয়। হ্যাঁ, এটা প্রত্যেকদিন প্রায় 500 ml করে খরিত হয়, কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে থাকে, প্রতিনিয়ত অ্যাবজর্ব হয়। তো প্রত্যেকদিন আসলে এটা প্রত্যেকদিন 500 ml করে আমাদের বডিতে খরিত হয়। 500 ml পার ডে করে এটা খরিত হয়, ক্ষরণ হয়। কিন্তু এটা ক্ষরণ হয় এবং অ্যাবজর্ব হয়, ক্ষরণ হয় অ্যাবজর্ব হয়, এই জন্য এটা মানে প্রতিনিয়ত সিক্রেশন হতে থাকে। তো মানে সব মিলে 150-এর মতো থাকে আর কি রিজার্ভ, বাকিটা অ্যাবজর্ব হয়ে যায়, শোষণ হয়ে যায়। কি বললাম, এটা ওজন, মস্তিষ্কের ওজন কমায় দেয়। এটা মস্তিষ্কের ওজনটা কমায় দেয়। কিভাবে কমায়? দেখা গেছে এটা 1500 যে গ্রাম আমাদের ধরো ব্রেনের ওজন, এটা কমায় এটা প্রায় 50 গ্রামে নিয়ে আসে। তো তোমার কাছে এটা ইজিয়ার বা একটু লাইট বলা হয়, ব্রেনটা একটু হালকা বলে মনে হয়। 1500 গ্রামটা কমায় 50 গ্রামে নিয়ে আসে, ওজন কমায় এটা একটু তোমার জন্য মস্তিষ্কে ভাসায় রাখে। তো এটা ব্যালেন্সটা ঠিক রাখে। ঠিক আছে, নেক্সট, যান্ত্রিক চাপের সমতা রক্ষা করে। এখানে থাকে বলে যান্ত্রিক চাপের সমতা রক্ষা করে। সমতা, এগুলো জাস্ট বাংলা লাইন, ফালতু লাইন নয়, মানে জাস্ট কিছু লাইন বাড়াইছে। আসলে ভাই সিএসএফ আসলে বেসিকটা জিনিস মানে বলে দিই, মনে রাখবা আমাদের সিএসএফ এর সাথে ব্লাডের কিন্তু মিক্স হয় না কখনো, মনে রাখবা। সিএসএফ এর সাথে ব্লাডের মিক্স হয় না, মাঝখানে একটা বেরিয়ার আছে, পর্দা আছে, এটাকে বলা হয় ব্লাড ব্রেইন বেরিয়ার। কি বলে? এই পর্দাটাকে বলে ব্লাড ব্রেইন বেরিয়ার। এই পর্দা দিয়ে পৃথক করা থাকে, বুঝছো? ব্লাড ব্রেইন বেরিয়ার, এই পর্দা দিয়ে, ইনশাল্লাহ পারবো সবাই, এই পর্দা দিয়ে, আরে ব্লাড ব্রেইন বেরিয়ার এই পর্দা দিয়ে পৃথক থাকে। আচ্ছা, এই পর্দা দিয়ে পৃথক থাকে, এই জন্য ব্লাডের সাথে মিক্স হয় না, বুঝছো? কিছু কিছু জিনিস আসা যাওয়া করতে পারে, কিছু কিছু জিনিস যেতে পারে না, এরকম একটা ব্যালেন্স করা থাকে। তোমরা ইনশাল্লাহ হাই লেভেলে গেলে আরো পড়তে পারবো। বিভিন্ন ড্রাগ, আমরা যে ওষুধ খাই না, ব্রেনে বিভিন্ন ওষুধ খায় মানুষ, তো ওগুলো বিভিন্নভাবে এগুলো এইটা চিন্তা করে এগুলো বানানো হয় যে রক্তের মধ্যে দিয়ে দিলে কোনটা ব্রেনে গিয়ে পৌঁছাবে, কোনটা ইনশাল্লাহ কাজ করবে, এভাবে আসলে ব্যালেন্সটা করা হয়। ঠিক আছে ভাইয়া, তাহলে ব্লাড ব্রেন বেরিয়ার দিয়ে পৃথক করা থাকে। তো এই মূলত সিএসএফ আসলে আমাদের ব্রেনের জন্য ইম্পর্টেন্ট। সিএসএফ আমাদের পুরো একটা বডির ব্রেনের ম্যাক্সিমাম পার্টগুলো আছে, এদের মধ্যে একটা যে খালি স্থান, যে স্পেসগুলো থাকে সবগুলোতে সিএসএফ অবস্থান করে এবং পুরো একটা ব্যালেন্স কন্ডিশনটা, হোমিওস্টেসিস মেনটেন করে, ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে, তাহলে আমাদের সিএসএফ আলহামদুলিল্লাহ শেষ। সবাই বুঝছো কিনা ভাইকে বলো? আমরা কর্টেক্স আমাদের পড়ে ফেলছি, রাইট? সংবেদী, চেষ্টীয়, মিশ্র পড়ে ফেলছি, ভাই মনে আছে? সংবেদী কারা? 1, 2, 8। চেষ্টীয় কারা? 3, 4, 6, 11, 12,
মিশ্র কারা? মিশ্র হচ্ছে বাকি যেগুলো আছে, এবং বাকি যেগুলো আছে সাধারণত এদের মধ্যে শাখা থাকে। যাদের মধ্যে শাখা আছে বেসিক্যালি সবাই হচ্ছে মিশ্র স্নায়ু, এটা পড়াইছি তোমাদেরকে। এবং একই সাথে আমি তোমাদেরকে আলহামদুলিল্লাহ এই চার্ট পুরোটা পড়াই ফেলছি, এই চার্ট আলহামদুলিল্লাহ পড়াই ফেলছি, ডান আলহামদুলিল্লাহ, চার্ট শেষ। সো আমাদের আলহামদুলিল্লাহ মস্তিষ্ক এবং কর্টেক্স স্নায়ু শেষ, আমাদের আলহামদুলিল্লাহ মস্তিষ্ক এবং কর্টেক্স স্নায়ু শেষ। সবাই ভাইয়াকে বলো তো, সবাই মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড এবং কর্টেক্স স্নায়ু আলহামদুলিল্লাহ বস না, ইনশাল্লাহ শেষ। নেক্সট ক্লাসে ভাইয়া ইনশাল্লাহ চোখ এবং সুষুম্নাকাণ্ড শুরু করবো। সুষুম্নাকাণ্ডটা খুবই ছোট, ওটা পরে ইনশাল্লাহ আমরা চোখ পড়বো। হ্যাঁ, তাহলে আমরা মস্তিষ্ক পার্ট, মানে মস্তিষ্ক একদম আমাদের যে পার্টগুলো আছে, এটা সেরেব্রাল হেমিস্ফিয়ার বা থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরেবেলাম, পন্স, মেরুলা, মধ্য মস্তিষ্ক, এগুলো প্রত্যেকটা জিনিসের কাজ আলহামদুলিল্লাহ পড়ছি, কোনটায় কি বলে না বলে এগুলো বুঝছি ইনশাল্লাহ। প্রত্যেকটা থেকে যে এমসিকিউগুলো পরীক্ষা আসতে পারে এগুলো আলহামদুলিল্লাহ পড়লাম। প্রত্যেকটা কাজ ভালো করে পড়ার পরে আমরা এখন জানি যে এখানে কোনটা থেকে কোন স্নায়ু, কর্টেক্স স্নায়ু মানে মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো আমাদের বডির বিভিন্ন জায়গায় কন্ট্রোল করে, বিভিন্ন জায়গায় যায়, এই 12 জোড়া কর্টেক্স নিয়ে আমরা প্রত্যেকটার কাজ পড়ছি, প্রত্যেকটার অবস্থান পড়ছি, প্রত্যেকটা শাখা প্রশাখাগুলো পড়ছি, মানে ইচ অ্যান্ড এভরিথিং আলহামদুলিল্লাহ পড়ছি। তাহলে আমাদের মস্তিষ্ক আলহামদুলিল্লাহ এখানেই আজকে এন্ডিং, এবং ইনশাল্লাহ মস্তিষ্ক আশা করি এই কঠিন পার্ট, বিশেষ করে বাকি পুরো পার্টটা খুব ইজি। বাকি চোখ বলো, চোখটাও ইজি, একটু প্রথমে একটু নামগুলো শুনতে একটু কঠিন লাগে, কিন্তু একবার বুঝে পাওয়ার পরে খুবই ইজি। কানও ইজি, খুবই ইজি, ইনশাল্লাহ সবগুলো ইজি। মস্তিষ্ক পার্টটাতে সকল স্টুডেন্টই একটু ঘাবড়ে যায়, সবাই একটু আটকে যায়, কিন্তু ইনশাল্লাহ তুমি এই কাজটা যাতে ভালো করে করছো, তো তুমি ইনশাল্লাহ আর কখনো এই পার্টে আটকাবা না। তুমি একটু বইটা খুলবা, বইটা খুলে ভাইয়া পড়াগুলোর সাথে মিলে গাজী আজমল স্যারের বই থেকে দাগাবা। গাজী আজমল স্যারের বইটাই আমাদের মেইন বই, তাই না? কারণ এই বই থেকে এডমিশনের প্রশ্ন আসে, এইচএসসিতে প্রশ্ন আসে। ইনশাল্লাহ বইটার সাথে মিলে দাগাবা, পড়বা। হাবিম ভাই বলছে এটা এটা আছে, এটা এভাবে মনে রাখবো, এমসিকিউটা এভাবে মনে রাখবো। বিশ্বাস করো ভাই, এটা মনে রাখতে হবে, এখানে টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখতে হবে। কারণ এই কাজ তুমি যদি মনে না রাখো, যে ঐচ্ছিক পেশির চলাফেরা হচ্ছে সবকিছু সেরেবেলাম নিয়ন্ত্রণ করে, পন্সের মধ্যে গিয়ে আমাদের প্রতিবর্ত ক্রিয়া কন্ট্রোল হয়, এগুলো যদি মনে না রাখো এগুলো পারবা কেমনে? এগুলো মনে রাখতে হবে, মনে রাখার জন্য ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। পন্সের প দিয়ে প্রতিবর্ত কেন্দ্র, সতের স্বাভাবিক শ্বাসক্রিয়া, এভাবে ইনশাল্লাহ তোমাকে ব্যালেন্স করতে হবে। তো এভাবে পড়লেই তুমি দেখবা বায়োলজির এই যে কঠিন চ্যাপ্টারটা ভাই, ইনশাল্লাহ এটাও তোমার জন্য অনেক সহজ হবে, অনেক ইজি হবে। আমরা আমাদের এইচএসসি 26-এর প্রত্যেকটা ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, দুইটা করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে। আমরা প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে শেষ করছি। তো যারা ধরো ফার্স্ট পেপারে নাই, তো ফার্স্ট পেপারে যুক্ত হবা। আর যারা ফার্স্ট পেপারে আছে তাদেরকে বলবা, সেকেন্ড পেপার তোমার ফ্রেন্ডদেরকে বলবা, যারা বাইরে নিয়ে ভুগতেছে বিভিন্ন জায়গায়, ওরা যেন আমাদের সাথে এই সেকেন্ড পেপার কোর্সের ক্লাসগুলো করে ইনশাল্লাহ বেস্ট প্রিপারেশন নেয়। ঠিক আছে, সবাই ইনশাল্লাহ অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়ার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। মোস্ট প্রবাবলি পরবর্তী ক্লাস ইনশাল্লাহ ভাই আগামীকালকে নিব, শুক্রবার, কারণ আমার যেহেতু মঙ্গলবার একটা ক্লাস মিস হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস নিব, এবং আগামীকালকে ক্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে ভাইয়া ইনশাল্লাহ সন্ধ্যা ইনশাল্লাহ, হ্যাঁ সন্ধ্যা 7:30 ইনশাল্লাহ ক্লাসটার সম্ভাবনা বেশি। আমি মনে হয় বিকালে নিতে পারি, বুঝছো, বিকালে একটা চান্স আছে ক্লাস নেওয়ার, বিকালে নেওয়ার সম্ভাবনাই বেশি কালকে ইনশাল্লাহ শুক্রবার, যেহেতু আমি জানাই দেবো এটা, তুমি নামাজের আগে ইনশাল্লাহ ভাই পোস্ট করে দিব, তোমরা একটু দেখো, সেই অনুযায়ী ইনশাল্লাহ ক্লাস থাকার চেষ্টা করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।